রেকর্ড অন করে দিতে পারেন এখন। তো চ্যাপ্টার 5-এ মূলত আমরা যা পড়েছি অ্যাকচুয়ালি টাইপস অফ লেটার্স, তারপরে কিভাবে ধরেন আপনি একটা জব অ্যাপ্লিকেশন লেটার লিখছেন, যখন ধরেন রেজিউমি আমরা অ্যাড করতেছি আমাদের ইমেইলে, তো সেক্ষেত্রে ওইখানে ইমেইলের সাথে ইমেইল বডিতে যখন ফাইলটা অ্যাটাচ করছি আমি, তখন কি টেক্সট লিখবো, তারপর ধরেন কোনো কমপ্লেইন লেটার, আবার ধরেন এই যে এখানে লিভের জন্য রিকোয়েস্ট করা, আই গেস আপনাদের কুইজে এরকম ছিল, লিভের রিকোয়েস্ট করার জন্য একটা ইমেল লিখা আর কি বেসিক্যালি। তো এরকম আহ, এই পার্টটুকু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ধরেন আপনারা ফাইনালের জন্য এরকম এইগুলা প্র্যাকটিস করতে পারেন বেসিক্যালি, যে ধরেন আমার কিছু ইমেল রাইটিং অ্যাক্টিভিটি যেমন যেগুলো স্লাইডে অলরেডি দেয়া আছে ওইগুলোকে কয়েকবার প্র্যাকটিস করলেন, আবার এরকম কিছু প্র্যাকটিস করলেন যে ধরেন কথার কথা যেহেতু আপনারা এরকম থাকবে যে ধরেন কোনো একটা ক্লায়েন্ট আপনাকে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট বা কিছু একটা নিয়ে কমপ্লেইন করছে আর কি, তো এখন আপনি কিভাবে তাকে রেসপন্স করবেন বেসিক্যালি এরকম টাইপের কিছু লেটার দেখতে পারেন। আবার মান্থলি সেলস এর জন্য যেটা আছে এরকম কিছু দেখতে পারেন। তো এটা গেল একটা আপনাদের জন্য। এখানে দেখেন অলরেডি যে একটা ইমেইলের অ্যাক্টিভিটি ছিল আর কি। তো প্রথম দিকে আর কি আপনারা দেখবেন মানে বিফোর ওবি, ওবি এর আগে মেইনলি আপনারা এটাই পাবেন আর কি, যে কিভাবে অ্যাকচুয়ালি আপনি একটা ইমেল লিখছেন আর কি, তো সেইটার উপরে বেশি ফোকাস করবেন। আপনাদের কুইজে এই কারণে কিন্তু একটা লেটার ছিল বেসিক্যালি, যেহেতু ধরেন আপনাদের জন্য এটা আরো রিয়েল লাইফে বেশি ইম্প্যাক্টফুল একটা অ্যাক্টিভিটি, যে আমরা আপনারা ধরেন যখন এখন জব ঢুকবেন তখন আপনারা ধরেন এরকম প্রচুর ইমেল লিখবেন কন্টিনিউয়াসলি এভরিডে। তো তখন এই কারণেই কাইন্ড অফ এইটার উপরে বেশি এমফেসাইজ দেওয়া ইমেল রাইটিংটার উপরে, তো সেটা দেখবেন এখান থেকে। রিরাইটটা অলরেডি আপনারা পারেন, রিরাইটটাও একটু দেখে নেবেন আর কি, ঠিক আছে। তারপরে আচ্ছা, এই চ্যাপ্টার থেকে এখান থেকে এগুলো খুবই বেসিক জিনিস, ঠিক আছে, এগুলো আসলে আমার বলার মতো কিছু নাই নতুন করে এখানে। আর আপনারা এখান থেকে এগুলো একদম একটু করে মানে এগুলো এগুলো অ্যাকচুয়ালি ধরেন আপনি এখান থেকে যদি একটু খেয়াল করেন আপনার প্রফেশনাল এটিকেট মানে ইমেল রাইটিং বাদে, ওপরে তো ধরেন প্রথম 20টা স্লাইডে ইমেল রাইটিং নিয়েই কথা হয়েছে। আর এগুলো ধরেন কিছু বেসিক জিনিস ছিল যে কিভাবে ইমেলের এটিকেট এগুলা এগুলা, হ্যাঁ। তো এগুলা তো অ্যাকচুয়ালি মেইনলি আপনাকে থিওরিটিক্যালি বলা, কিন্তু আপনার মেইন ফোকাস কিন্তু আসলে যে ইমেল রাইটিং এই হয়ে যাচ্ছে, যে এটাও কিন্তু আপনাকে ইমেল রাইটিং শেখানোর জন্যই আপনাকে একটা গাইডলাইন দেয়া বেসিক্যালি। সো আপনি যেটা করবেন আপনি ইমেল রাইটিং প্র্যাকটিস করবেন। আর এরপরে যখন দেখবেন আপনি যখন একটু নিচে চলে আসবেন তখন এখানে আপনার ওবি চলে আসছে বেসিক্যালি। এই স্লাইড গুলা তো আসলে কিছু নাই, এগুলা নিয়ে আমরা জাস্ট ক্লাসের অ্যাক্টিভিটি ছিল আর কি। তো এখান থেকে আবার একটু ওবিটা দেখবেন, ওবি আমি এর আগেও বলছিলাম যে আপনার জন্য ইম্পর্টেন্ট। তো ওবিটা দেখবেন যে ওবি বেসিক্যালি কি, এটার ইম্পর্টেন্স কি, অ্যান্ড এই যে কি কনসেপ্ট গুলো আছে ওবির এগুলা পড়বেন। এগুলা যেমন আমি আপনাদের খুবই সারফেস লেভেলে পড়ানো, যে ধরেন এই যে একটা অ্যাক্টিভিটি আমরা করছিলাম যে ক্লাসে বেসিক্যালি এরকম, হ্যাঁ এরকমই কিন্তু কোয়েশ্চেন এরকম টাইপের কোয়েশ্চেনই আসবে, যে ধরেন কোনো একটা টিম মেম্বার ধরেন কাজ করতেছে না বেসিক্যালি, তো এখন কি কারণে সে কাজ করতেছে না, কেন সে কন্ট্রিবিউট করতেছে না, কেন তাকে কিভাবে হ্যান্ডেল করা যায়, এরকম টাইপের জিনিসটাকে আপনি অ্যাড্রেস প্লাস সলিউশন করবেন এই কি কনসেপ্ট ইউজ করে, অর্গানাইজেশনাল বিহেভিয়ারের কি কনসেপ্টগুলো তখন আপনি ইউজ করবেন। ফর এক্সাম্পল, এটা থেকে কি সিনারিও বেস আসবে? কি থেকে? ওবি থেকে? হ্যাঁ মানে মেইনলি আপনাদের বেশিরভাগের কোয়েশ্চেন তো আসলে এইখানে মানে আপনারা যেমন মিডে দেখছেন যে সিনারিও বেসড কোয়েশ্চেন হয়েছে, তো সিনারিও বেসডই হবে, কারণ ধরেন আপনি নাইলে ওবি থেকে ডিরেক্ট কোয়েশ্চেন আসবে না, ধরেন এরকম কখনো ধরেন আপনাদের এরকম কখনো কোয়েশ্চেন আসবে না যে রাইট দ্য কি কনসেপ্টস অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার। আপনাকে ধরেন একটা কেস স্টাডি দেওয়া হলো, ওখানে বলা হবে যে কোনো টিম মেম্বার ধরেন কন্ট্রিবিউট করছে না, বা ওখানে কোনো মোটিভেশন নাই, বা ধরেন একজন এইচআর এমপ্লয়ীদেরকে হ্যান্ডেল করছে, এইচআর দেখলো যে সে কাজ করতেছে না। তো এরকম টাইপের কিছু কোয়েশ্চেন থাকবে, একটু সিনারিও দেওয়া থাকবে, তো তখন আপনি ওইখান থেকে আইডেন্টিফাই করবেন, আপনাকে হয়তো জিজ্ঞাসা করা হতে পারে যে এখান থেকে আপনি এখন আইডেন্টিফাই করেন যে
তার কি মোটিভেশন, মানে কোন ধরনের প্রবলেম সে ফেস করতেছে। তো বেসিক্যালি ওবিতে কি আছে, মোটিভেশন। তো মোটিভেশনে যদি ঘাটতি থাকে তাহলে মানে কি হয়, এমপ্লয়ীদের আহ, ওই মোটিভেশনটা ঘাটতি থাকে অ্যান্ড দে ডোন্ট ওয়ার্ক। তো দেখা যায় যে তখন উম, ওরা ডেডলাইন মিস করে, ওরা কন্ট্রিবিউট করে না, ওইরকম একটা সমস্যা হয়। তো এখন ধরো ওই সেম কোয়েশ্চেনে আপনার কাছে বলা হয়েছে যে ফার্স্টে আইডেন্টিফাই করার কথা, দেন বলা হলো যে কিভাবে আপনি এটা রিজলভ করতে পারেন। তখন আপনি ওখানে বললেন যে হ্যাঁ, তার সাথে কথাবার্তা বলে তার ওগুলা বুঝে কেন তার মোটিভেশনাল প্রবলেম হচ্ছে, এগুলা কিন্তু আপনাদের ক্লাসে ডিসকাস করা হয়েছিল একবার। তখন কিন্তু আপনারা যে অ্যান্সার গুলো দিছিলেন ওই জিনিসগুলাই অ্যাকচুয়ালি পরীক্ষার খাতা তখন একটু সুন্দর মতো গুছায় লিখবেন আর কি। তো ওবি থেকে এরকম টাইপের কোয়েশ্চেন আসবে, মানে সিনারিও বেস, যেটা পড়লেই বোঝা যাবে যে আসলে এখানে কি হচ্ছে আর কি। অ্যান্ড দেন আমি হলো গিয়ে সবাইকে এই যে এই পার্টটুকু একটু পড়বেন, ঠিক আছে, যে অটোক্রেটিক লিডারটা কি, ডেমোক্রেটিক লিডারটা কি, অ্যান্ড লেইজার ফেয়ার লিডারটা কি, এবং কোনটা কখন অ্যাকচুয়ালি ইউজ করতে হয়। ঠিক আছে, এটা আমি ক্লাসে তখন বলছিলাম যে অটোক্রেটিক লিডার কি, মানে লিডার আপনাদের হলো গিয়ে এগুলো নিয়ে একটু কনসেপচুয়ালি প্রবলেম আছে, আমি এটা বুঝলাম। কারণ আমি হলো গিয়ে যখন প্রিভিয়াস ডেতে যারা কুইজ মিস করেছিলেন তাদের যখন আমি কুইজ নিয়েছিলাম, তখন তাদেরকে যখন আমি এরকম কোয়েশ্চেন করছি আর কি, তখন বুঝলাম যে তাদের অনেক কনসেপচুয়ালি এগুলোতে একটু বুঝতে অসুবিধা আছে। তো আপনারা এগুলো একটু পড়েন, তাইলে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। একটু পড়তে হবে আর কি। আমি আমি বুঝতে পারছি এটাও যে অনেক প্রেশার যাচ্ছে, সব মিলে এগুলো দেখতে পারেন নাই, অনেকে আনপ্রিপেয়ার্ড হয়ে আসছেন, কিন্তু পরীক্ষার আগে ফাইনালে তো আসলে লিখতে হবে, তো সেই অনুযায়ী এটা একটু পড়বেন। তো এখন এখানে কি জিনিসগুলো যদি আমি একটু শর্টে বলি, দেখেন, অটোক্রেটিক লিডারশিপ হলো গিয়ে সোজা কথায় যে লিডার ডিসিশন একা নিবে। হ্যাঁ, ইটস নট লাইক যে লিডার উইল শেয়ার দ্য প্রফিট, মানে লিডার ইজ দি অনলি ওয়ান হু উইল টেক অল দ্য প্রফিটস অর অল দ্য লসেস। হ্যাঁ, এটা একজন অ্যান্সার দিয়েছিলেন আর কি, আমি যখন কোয়েশ্চেন করেছিলাম যে হোয়াট ইজ অ্যান অটোক্রেটিক লিডারশিপ স্টাইল বা এরকম। তো লিডার যখন সব ডিসিশন একা নেয়, মানে সে নিজেই রাজা। যেমন রাজা, যেমন প্রিভিয়াসলি যখন আমাদের আগে কি ছিল, এরকম রাজতন্ত্র এরকম ছিল আর কি। তো তখন কি হতো, রাজা যেটা বলতো সেটাই হতো। রাজা যদি বলতো এখন অ্যাটাক করতে, তাহলে অ্যাটাক করতে হবে। তো এইটাই হলো কি অটোক্রেটিক, মানে লিডার অন্য কারো কথা শুনে না। তো এখন এই যে এই এই ধরনের লিডারশিপ স্টাইল আমরা কখন ইউজ করব? তো এই ধরনের লিডারশিপ স্টাইল আমরা ইউজ করব হলো গিয়ে ধরেন টাইম সেন্সিটিভ সিচুয়েশনে, মানে আপনাদের তো সময় নাই যে আপনি এখন সবার কাছে জনে জনে গিয়ে বা একটা মিটিং কন্ডাক্ট করে তারপরে একটা ক্রুশাল ডিসিশন নিবেন। ধরেন আপনার টাইম অনেক কম, তখন আপনার কি করতে হবে, তখন আপনার জাস্ট নিজের বিচক্ষণতা দিয়ে তখন একটা ফাস্ট ফাস্ট ডিসিশন নিতে হবে। তো এইটা হলো অটোক্রেটিক লিডারশিপ। তো এরকম, তো এখন আপনি জানলেন যে অটোক্রেটিক লিডার কি, এখন কখন ইউজ করতে হয়। তো আপনাকে যদি একটা কেস স্টাডি দেওয়া হয়, তখন আপনি কিন্তু বলতে পারবেন যে এখানে কি অটোক্রেটিক লাগবে নাকি ডেমোক্রেটিক লাগবে নাকি লেইজার ফেয়ার লাগবে। আবার ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক আমরা বুঝি যে ধরেন সবাইকে, টিমের সবাইকে ইনভলভ করব, সবার থেকে মতামত নিব এন্ড দেন আমি কাজ করব, যেমন টিম ক্রিয়েটিভিটি বা এঙ্গেজমেন্টের জন্য। মোস্ট অফ দ্য অর্গানাইজেশনে তখন কিন্তু আসলে ডেমোক্রেটিক ওয়েতেই কাজ করতে, মানে টিমের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য সব সবাইকে যেমন একটা গ্রুপ ফর্ম করে দেওয়া হয়, তখন ওইখানে ক্রিয়েটিভ টিমগুলো সবচেয়ে বেশি এগুলা করে, যেমন আইডিয়া বানাচ্ছে, নতুন একটা প্রোডাক্টের আইডিয়া বানাচ্ছে, এই সব কিছু হলো গিয়ে আপনার, তখন আমরা দেখা যায় যে ওই টাইপ অফ কাজের জন্য উই সাজেস্ট যে ডেমোক্রেটিক লিডারশিপ স্টাইল ইজ মোর প্রিফারেবল। আচ্ছা, এরপরে যদি লাস্টেরটা আসি, লেইজেস ফেয়ার। তো লেইজেস ফেয়ার হলো গিয়ে লিডার গিভস টিম ফুল ফ্রিডম। দ্যাট মিনস যে উনি তখন কোনো ডিসিশন মেকিং নিজেও নেন না, প্লাস আবার এমন না যে সে হলো গিয়ে সবাইকে ইনভলভ করতেছে বা কাউকে বাধা দিচ্ছে বা কিছু। হি জাস্ট গিভস দ্য ফুল ফ্রিডম, মানে আপনি রিসোর্সেস দিয়ে দিলেন, আপনি এখন কাজও বুঝাই দিলেন যে আচ্ছা দিজ আর দ্য টাস্ক, এরপর তারা দে উইল ডু দ্য ওয়ার্ক অন দেয়ার ওন। তো এটা মেইনলি হয় ধরেন আপনি সায়েন্টিস্টদের সাথে কাজ করতেছেন, তো সায়েন্টিস্টদের আপনি আনলেন হায়ার করে, তাদেরকে আপনি সবকিছু দিয়ে দিলেন, এখন ওনারা নিজেরা নিজেরাই সব কাজ করে ফেলবে আর কি। তো বেসিক্যালি এইটা তখন আপনার কাছে জানতে চাওয়া হতে পারে যে এরকম কোয়েশ্চেন আসতেই পারে যে ধরেন একটা সিচুয়েশন দেয়া,
তো এই সিচুয়েশনে আপনার কাছে জানতে চাওয়া হতে পারে যে এখন কোন টাইপ অফ লিডারশিপ স্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে কোন টাইপ অফ লিডারশিপ স্টাইল ইজ সুইটেবল ইন দিস সিনারিও অ্যান্ড ওয়াই। আপনার কাছে কেন মনে হয় যে এইটা ঠিক আছে। তো এটা হলো গিয়ে এই পার্টিকুলার স্লাইডের জন্য। আর ঠিক আছে, এতটুকু এর মধ্যে এই কয়টা টপিক দেখলেই হবে। ক্রস কালচার ওগুলা আপনারা না দেখলেও হয়, এটা লাগবে না। ঠিক আছে, এই যে দেখেন এখান থেকে কিন্তু তাহলে আমাদের অনেক শর্ট হয়ে যায়। আর এলিভেটর পিচ তো এগুলো অ্যাকচুয়ালি কিছু না, এগুলো হলো গিয়ে ফর ইউর রিয়েল লাইফ প্র্যাকটিসের জন্য, যেগুলা আপনারা আপনাদের এমপ্লয়াবিলিটি 360-তে খুব সম্ভবত অলরেডি যে এলিভেটর পিচ একটা রেডি করছেন, এক্সামেও লিখছেন। তো এখান থেকে এতটুকু দেখলেই হবে। এখন আমি এই চ্যাপ্টারটা ক্লোজ করার আগে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলেন। ম্যাম লেটার আর ইমেল নিয়ে যদি আবার একটু বলতেন। লেটার ইমেল ক্লিয়ার হলো হয়নি। গিয়ে, হ্যাঁ আচ্ছা, এখানে আপনারা যেটা করবেন মানে এগুলা হলো গিয়ে লেটার অ্যান্ড ইমেল, এটাও কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল একটা জায়গা। আপনাদের এই বিএসসি শেষে যখনই কোথাও জয়েন করবেন আপনাদের কন্টিনিউয়াসলি অনেক লেটার লিখতে হবে। তো এখানে লেটার রাইটিং এর উপরে আমি এমফেসিস দিচ্ছি আপনাদেরকে, এটা ইম্পর্টেন্ট টপিক ফর ইউর ফাইনালস। এখানে যেমন আপনারা এই যে কিছু প্র্যাকটিস ইমেল অলরেডি দেয়া আছে, এগুলা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, যেমন এখানে মনে হয় একটা আছে যে, আচ্ছা লিভের জন্য দুইটা আছে, হ্যাঁ একটা দেখবেন যে একটা হলো জব অ্যাপ্লিকেশন লেটার, একটা আছে লিভের জন্য লেটার, একটা আছে এই যে রিভাইস রিমোট ওয়ার্ক পলিসি, একটা আছে সামারি। এবং এখানে এটার সাথে আপনি আরো একটা অ্যাড করতে পারেন যে ধরেন কমপ্লেইন লেটার আসছে। ঠিক আছে, তো এরকম ধরেন প্রোডাক্টে কোনো কমপ্লেইন, সার্ভিসে কোনো কমপ্লেইন, এখন আপনি অ্যাজ এ এমপ্লয়ি অফ দ্য অর্গানাইজেশন হাউ উইল ইউ রেসপন্ড টু দ্যাট কমপ্লেইন্ট ইমেইল, তখন ওইটার জন্য একটা ড্রাফট, আবার লিভের জন্য রিকোয়েস্ট করা একটা, এই যে দেখেন এখানে দেওয়া আছে, যদিও এটা রিয়া দেওয়া নেই বাট আপনারা লিখছেন। তো এরকম টাইপের কয়েকটা লেটার আপনারা প্র্যাকটিস করবেন, দ্যাটস অল, আর কিছু না। ঠিক আছে ম্যাম। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে প্রসিড করি, উইচ ইজ চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6টা দেখা গেলে আমাকে বললেন, দেখতে পাচ্ছেন? আই গেস দেখা যাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে না? জি ম্যাম। জি ম্যাম, দেখা যাচ্ছে। ওকে আচ্ছা, তো এগুলো আচ্ছা, এখানে আমি কিন্তু শুরুতেই বলে দিয়েছিলাম যে আপনাদের সোট বা ইম্পর্টেন্ট, তারপর পেস্টেল ইম্পর্টেন্ট, ইআরআরসি ইম্পর্টেন্ট। তো সেম গোস ফর দ্য ফাইনালস এজ ওয়েল। তো এখানে আপনি দেখেন সোট, সোট আপনারা অলরেডি পড়ে আসছেন। এখান থেকে দেখেন একটা এক্সাম্পল দেয়া আছে এই জায়গায়। এগুলো তো এক্সপ্লেইন করার কিছু নাই অ্যাকচুয়ালি, যে আমি সোট তো আর এক্সপ্লেইন করা লাগবে না, এক্সপ্লেইন করা লাগবে? না ম্যাম। ওকে গুড। তো দেখেন সোট আপনারা পারেন অলরেডি, হ্যাঁ। এখানে জাস্ট আমি যেটা বলবো, যেমন এখানে এটার একটা এক্সাম্পল দেওয়া, ধরেন একটা ব্যবসা প্রতিষ্ঠান, ওই যে ক্লোদিং বিজনেসের একটা এক্সাম্পল ইউজ করে এখানে একটা সোট অ্যানালিসিস করা হয়েছে। তো এটাকে আপনারা বারবার পড়বেন। কেন পড়বেন সেটা আমি বলি। পড়বেন কারণ হলো গিয়ে কি, আপনি যখন পড়তেছেন যে এই একটা বিজনেসের স্ট্রেংথ গুলো এইগুলো হইতে পারে, উইকনেস এগুলো হইতে পারে, তখন হয় কি এই স্ট্রেংথ এন্ড উইকনেস এর আপনি যখন নিজে এক্সামে লিখতে যাবেন তখন থাকেন অনেক সময় ভোকাবুলারি খুঁজে পান না, যে আমি এই জিনিসটা মাথায় আছে এটার জন্য কি লিখবো। তো তখন হবে কি, ধরেন ক্লোদিং বিজনেস না হইলো, অন্য পার্টিকুলার একটা বিজনেস হইলো, আহ তখনও কিন্তু আপনি কি করতে পারবেন, মানে এই ভোকাবুলারি গুলো ইউজ করে তখন আপনি ওই এক্সামে ওই জিনিসটা লিখতে পারবেন আর কি। যেমন আপনি মোর অর লেস প্রতিটা বিজনেসের জন্য লিখতে পারবেন যে হাই কম্পিটিশন ফ্রম বিগ ব্র্যান্ডস। তো এটা যদি আপনি এখন পড়ে রাখেন, তার মানে এইটা একটা ভোকাবুলারি ফর ইউর SWOT অ্যানালাইসিস এন্ড ফর দ্য পার্ট অফ থ্রেট। তো এটা আপনার মাথায় সবসময় আসবে। আবার ধরেন এখানে কিছু লেখা কি, নিউ গভর্নমেন্ট রেগুলেশনস অন ই কমার্স। এখন ধরেন আপনার বিজনেসটা ই কমার্স না বাট ফিজিক্যাল বিজনেস, তখন আপনি জাস্ট ওই ই কমার্স বাদ দিয়ে আপনি লিখে দিতে পারবেন কি, নিউ গভর্নমেন্ট রেগুলেশনস, আর কিছু লেখা লাগবে না। তো এটা ধরেন, আচ্ছা এখন আরেকটা জিনিস আমি বলি, সেটা হলো আমি এটা ক্লাসে বলছিলাম, ধরেন
আমার স্লাইডে কিন্তু সবকিছু এগুলা কিন্তু বুলেট পয়েন্টে দেওয়া, অ্যান্ড আই এক্সপ্লেইনড ইট টু ইউ অল যে কোনটা দিয়ে কি বোঝাচ্ছে। তো আপনার এক্সামে নিশ্চয়ই এইটার মার্কস বেশি থাকবে, ৮ থাকবে, ৭ থাকবে, অথবা ১০ও থাকতে পারে। হ্যাঁ, তা তো আমরা জানি না। তো এখন আপনি কিন্তু তখন শুধুমাত্র অ্যানালিসিস করে শুধু সোর্সটাকে বক্সে লিখবেন না, আবার ধরেন স্ট্রেংথ লিখে নিচে শুধু বুলেট পয়েন্ট লিখবেন না। আপনি যেটা করতে পারেন আপনার লেখাটা গুছানোর জন্য, ফার্স্টে আপনি স্ট্রেংথস, উইকনেস অ্যান্ড অপরচুনিটি, স্ট্রেস এগুলাকে আপনি ধরেন বক্স আকারে অথবা ধরেন বুলেট পয়েন্ট আকারে উপরে লিখলেন, ঠিক আছে, গুছায় যে স্ট্রেংথ এগুলা, উইকনেস এগুলা অ্যান্ড আদার্স ব্লা ব্লা। লিখার পরে আপনার লেখাটাকে আপনি একটু এক্সপ্লেইন করতে হবে আপনার, হ্যাঁ, ওই এক্সপ্লেনেশনটা আপনি প্যারাগ্রাফ আকারে লিখবেন ওই বক্সটার নিচে, ঠিক আছে। এটা কিন্তু আমি সাজেস্ট করতেছি আপনাদেরকে, সো দ্যাট ইউ গেট মানে এক্সট্রা মার্কস। একটা মিনিট, একটা মিনিট ওয়েট করেন। আচ্ছা, তো এইভাবে করে আর কি লিখবেন, তাহলে হবে কি লেখাটাও গুছানো থাকবে, ইভেন আপনার জন্য এক্সাম হলে এটা লেখাটাও ইজিয়ার হবে। যখন আপনি বুলেট পয়েন্ট লিখে ফেলছেন তখন ওগুলো দেখে জাস্ট আপনি আপনার অ্যান্সার গুলোকে এক্সপ্লেন করতেছেন আর কি, আর কিছু না। তো এইটা হলো গিয়ে সোর্টের পার্টটা। অ্যান্ড এখানে আপনাদের এটা আমি হলো গিয়ে এই যে ধরেন এটা দিয়েই, হ্যাঁ, এই কেস স্টাডিটা দিয়েই আপনি হলো গিয়ে এই সোর্টটা প্র্যাকটিস করে ফেলেন, তাইলে আমার মনে হয় আপনি বুঝে যাবেন যে বক্স করার পরে আপনাকে কিভাবে আপনি প্যারাগ্রাফ আকারে বাকিগুলো লিখবেন, এটা আপনার একটা প্র্যাকটিস হয়ে যাবে। তো এই গেল আপনার সোর্টের পার্ট। দেন আসলে আপনার পেস্টেল অ্যানালিসিস। পেস্টেল অ্যানালিসিস তো আপনারা ভালো বুঝেন। আপনাদেরকে পেস্টেল অ্যানালিসিসের জন্য আমি সাজেস্ট করব যেটা, এখানে একটা এক্সাম্পল এখানেও আছে, এই যে অ্যারো ইট। তো এই অ্যারো ইটের এক্সাম্পলে আমি যখন এক্সপ্লেন করেছিলাম, এটা আমি আরেকটু এক্সপ্লেন করছি আরেকবার। এটা লাগবে না, এটা হলো গিয়ে আপনাদের ক্লাস অ্যাক্টিভিটি ছিল বেসিকলি, কিন্তু এটা আমরা ক্লাসে ওইভাবে করি নাই। তো ওইটা আপনার স্কিপ করে, বাট এটা সলভ করবেন পেস্টেলের জন্য, মানে এক্সারসাইজ, হ্যাঁ, কারণ এটা আপনাকে ইট উইল হেল্প ইউ প্রিপেয়ার ফর ইউর ফাইনালস। তো এখানে দেখেন কি আছে, আপনি যখন পড়ে যাবেন শুরুতে, তো এইখানে মজার বিষয়টা হলো গিয়ে আপনি যখন এটা পড়বেন এখানে অ্যাকচুয়ালি আপনাকে হিন্ট দেয়া যে আসলে রেগুলেটরি কোনটা হবে অ্যান্ড সোসাইটাল কোনটা হবে। এটা যেমন এখানে ফার্স্টে বলাই যে অ্যারোইড হলো গিয়ে ড্রোন বেসড ফুড ডেলিভারি দিবে। তো ওরা একটা স্টার্ট আপ, হ্যাঁ, স্টার্ট আপ দিয়ে বোঝায় কি, নতুন একটা ব্যবসা ধরেন একদম নতুন শুরু করতেছে। তো ওরা এখন কি সিকিউর করতে চাচ্ছে, লং টার্ম ফান্ডিং সিকিউর করতে চাচ্ছে, এবং ওরা একটা অ্যানালিসিস করতেছে ম্যাক্রো এনভায়রনমেন্টাল। ম্যাক্রো হলো গিয়ে যখন আপনি ধরেন চিল, চিল যখন আকাশে থাকে তখন তারা ওপর থেকে যখন সবকিছু দেখে তখন তারা ম্যাক্রো লেভেলে দেখে, ওপর থেকে দেখতেছে। সো দ্যাট মিনস একটা বিজনেসেরও যে ম্যাক্রো লেভেল গুলো হলো সোশ্যাল অ্যাসপেক্ট, ওই পেস্টেলের যে 6টা ফ্যাক্টর, দোজ আর দ্য ম্যাক্রো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেটা আমার বিজনেসকে ইম্প্যাক্ট করতেছে। তো এখন এখানে দেখেন ফার্স্টেই বলা, দ্য রেগুলেটরি ল্যান্ডস্কেপ প্রেজেন্টস মিক্স সিগন্যালস। এবং মিক্স সিগন্যালসটা কি, একটা হলো গিয়ে দ্য ফেডারেল এভিয়েশন অথরিটি, তারা হলো গিয়ে প্রপোজড করছে ন্যাশনাল রুলস রেস্ট্রিক্টিং ড্রোন ফ্লাইট ওভার প্রাইভেট প্রপার্টি। তো এখানে দেখেন রেগুলেটরি ল্যান্ডস্কেপ যখন আমি এটা বলে ফেলতেছি, তার মানে এটা আমার লিগালে চলে যাচ্ছে, প্লাস এটাকে আপনি গভর্নমেন্টও ফালাইতে পারবেন, কারণ FAA এটা কি নিশ্চয়ই একটা পার্ট অফ আ গভর্নমেন্ট, একটা গভর্নমেন্টের একটা পার্ট। তারপরে আবার পরের পার্টে যখন যান, এখানেও কিন্তু এটাই বলতেছে যে স্টেট লেজিসলেটররা ওরা বলতেছে যে পাবলিক এয়ার স্পেসের উপরে ড্রোন হাইওয়ে বানাই দিতে, যেখানে তারা হলো গিয়ে অ্যাকচুয়ালি ড্রোন গুলা যেন পারমিশন নিয়ে ওখান ওইটার উপর দিয়ে চলতে পারে। তো এই দুইটাকেই স্টেট লেজিসলেটরও পার্ট অফ গভর্নমেন্ট হবে, আবার কি হবে, আবার এটাকে আমি লিগালে ফেলাইতে পারবো। এন্ড দেন দেখেন এখানে আবার বলা যে ইকোনমিক্যালি, এখানে শুরুতে বলা। তো আপনার এক্সামে হয়তো এইভাবে ডিরেক্ট করে লিখা থাকবে না ইকোনমিক্যালি, এই যে দেখেন এখানে লিখা। তো এখানে মজার বিষয় হলো খেয়াল করেন এই ইকোনমিক্যালি এই পার্টটাই আপনি অনেক জায়গায় ইউজ করতে পারবেন।
আমার এগুলো একটু এক্সপ্লেন করার কারণ হলো গিয়ে আপনারা যখন ভিডিওটা রিপ্লে করবেন আজকের রেকর্ডিংটা, আমি আহ, আপনাদেরকে সাজেস্ট করবো যে এই পার্টটুকু যে আমি এক্সপ্লেন করতেছি বারবার পড়বেন, মানে শুনবেন। তখন আপনারা বুঝবেন যে কিভাবে একটা সেম একটাই ফ্যাক্টর বা আপনার এই কেস স্টাডির একটা লাইন কিভাবে দুই তিনটা ফ্যাক্টরের আন্ডারে আপনি ফেলতে পারবেন। বাট আপনি যখন লিখছেন, লিখার ওয়েটা, আপনার এক্সপ্লেনেশনটা ডিফারেন্ট হইতে হবে। যেমন আমি বলি, রিজিওনাল একটা ইনক্রিজ। তো রিজিওনাল ইনক্রিজ হয়েছে কিসে কিসে হয়েছে? মিনিমাম ওয়েজ ফর অল সার্ভিস সেক্টর এমপ্লয়িজ ইন ড্রাইভিং আপ লেবার কস্ট ফর ট্র্যাডিশনাল ডেলিভারি কম্পিটিটর্স। মানে ট্র্যাডিশনাল দিয়ে যারা কি মানুষ ব্যবহার করে, হিউম্যান রিসোর্স ব্যবহার করে টু ডেলিভার প্রোডাক্টস। তো ওইটা কি একটা সার্ভিস সেক্টর, এখন ওইখানে মিনিমাম যে ওয়েজটা ওইটা বাড়ায় দিচ্ছে। ধরেন আগে হলো $100 দিত কথার কথা, এখন সেটা বাড়ায় $120 করতে বলছে। তো এইটা এখন কি হলো, এটা ইকোনমিক একটা ফ্যাক্টর। দ্যাট মিনস এই ইকোনমিক ফ্যাক্টর, এই যে এই ডিসিশনটা যখন নেওয়া হইলো, এই ডিসিশনটা আপনার বিজনেসের জন্য একটা অ্যাডভান্টেজ। কারণ আপনার বিজনেস তো আপনি হিউম্যান রিসোর্স ইউজ করবেন না, আপনি ইউজ করতেছেন ড্রোন। দ্যাট মিনস আপনি আপনার এত বেশি ডেলিভারি ম্যান লাগতেছে না, আপনি ড্রোন সেট করে দিচ্ছেন, ড্রোনটা অ্যাকচুয়ালি ডেলিভারি দিচ্ছে। ওকে, আবার এই সেম জিনিসটাকে আপনি আবার কোথায় অ্যাড করতে পারবেন? আপনি এই এই যে এমপ্লয়ি এটা বাদ দিছেন, এই যে এখানে দেখবেন নিচে আর একটু গেলে যে টেকনোলজিতে আপনার ব্যাটারির দাম কমে যাচ্ছে। এই যে টেকনোলজিক্যালি দ্য কস্ট অফ স্পেশালাইজড ড্রোন ব্যাটারি, এটা কমে যাচ্ছে। তো এইটাকে আপনি দুইটা জায়গায় দিতে পারবেন, একটা ইকোনমিকে দিতে পারবেন কারণ ব্যাটারির দামটা কমে যাচ্ছে। এখন ব্যাটারির দাম যে কমে যাচ্ছে এই কারণে আপনার আবার টেকনোলজি ফ্যাক্টরও এটা দিতে পারবেন যে আহ, আপনার কান্ট্রিতে ব্যাটারির দাম কমে যাওয়ায় এখন এটা আপনার জন্য একটা কস্ট অ্যাডভান্টেজ যে আপনি এখন আপনার এই জায়গাটা পার্টিকুলারলি এই জায়গাটায় ইনভেস্ট করতে পারবেন। অ্যান্ড আপনি আবার এই কথাটাও লিখবেন যে এই যেখানে লিখা দেখেন যে আহ, এই যে দেখেন এই পার্টটুকুতে কি বললাম যে ওদের হিউম্যান ডেলিভারি যারা ম্যান আছেন ওনাদের মিনিমাম ওয়েজ বাড়ায় দিতে বলছে আর ব্যাটারির দাম কমায় দিতে বলছে। তো ওরাও কি, ওরা যেহেতু অলরেডি দে আর ইন দ্য বিজনেস এন্ড দে উইল অলসো ট্রাই টু কি ইনভেস্ট ইন আপনার ড্রোন, রাইট? কারণ ড্রোনের ব্যাটারির দাম এখন কমে গেছে, তো ওরাও এখন সেটাই চেষ্টা করবে। তো দ্যাটস একটা পার্ট। মানে আপনি দেখেন একটা দুইটা ইনফরমেশনকে আপনি ইকোনমিকে এবং আবার আপনার টেকনোলজিতে অ্যাড করতে পারতেছেন দুইবার করে আর কি। আচ্ছা, এটা গেল। এন্ড দেন এই পার্টটুকুতে আপনি যখন দেখেন সোসাইটাল রিসেপশন, তো সোসাইটাল রিসেপশনে আবার আপনার এটা কমপ্লিকেটেড বলছে কারণ এটাকে আপনি সোশ্যাল ফ্যাক্টরে ভালোবেন। প্রথমত যে আপনার কনজিউমাররা এখন চাচ্ছে যে ফাস্ট ডেলিভারি, তো আপনি সেটা ওইখানে লিখবেন যে সোসাইটালের ওখানে লিখবেন যে ফাস্ট ডেলিভারি চাচ্ছে। দ্যাটস ওয়ান থিং। এবং আরেকটা হলো গিয়ে প্রাইভেসি কনসার্নের কথা তারা শেয়ার করছে এবং এক্সেসিভ নয়েজ পলিউশনের কথাও শেয়ার করছে। তো এটাকে আপনি সোসাইটালে তো দিবেন প্লাস এটাকে আপনি আবার এনভায়রনমেন্টালও দিবেন যে কনজিউমাররা এই জিনিসটা নিয়ে তারা কনসার্ন। এবং আপনি এখন এনভায়রনমেন্টালে আপনার আরো একটা জিনিস চলে আসবে, সেটা হলো গিয়ে এই লাস্টের লাইনটা উইচ ইজ গ্লোবাল গভর্নমেন্ট আর প্রায়োরিটাইজিং গ্রিন লজিস্টিক ইনিশিয়েটিভ। মানে যারা অ্যাকচুয়ালি গ্রিন গ্রিন টাইপের ইনিশিয়েটিভ নিয়ে কাজ করবে তাদেরকে আমরা ট্যাক্স ইনসেন্টিভ দিব, তার মানে তাদেরকে ট্যাক্স আমরা রিডিউস করে দিব বেসিক্যালি, আর কিছু না। তো এখন এটা আপনার জন্য কি, এটা ফার্স্ট অফ অল একটা পলিটিক্যাল ডিসিশন যে লোকাল গভর্নমেন্টরা এটা দিছে, তো আপনি পলিটিক্যালি এটা দিয়ে দিতে পারবেন, আবার এটাকে আপনি এনভায়রনমেন্টালও দিয়ে দিতে পারবেন। তো দেখেন একই ইনফরমেশন আপনি দুই জায়গায় ইউজ করতে পারতেছেন। কিন্তু এই যে দেখেন এক্সপ্লেনেশন যখন করতেছেন তখন এটা আপনি প্রপারলি এক্সপ্লেন করতেছেন কিনা, দ্যাটস এ ফ্যাক্ট। যদি ধরেন আপনি আপনার মনে হচ্ছে যে আপনি একটা জিনিস দুই জায়গায় প্রপারলি এক্সপ্লেন করতে পারছেন না, তাইলে আই উড সাজেস্ট যে ওইটা করেন না, তাইলে আপনি একটা জিনিসকে একটা জায়গায় ওইখানে সুন্দর মতো করে এক্সপ্লেন করেন। দ্যাটস ইনাফ। তাইলে হবে কি, আপনার ধরেন এরকম হবে যে আপনার কাছে মনে হচ্ছে আপনি গুছায় লিখতে পারবেন না, ঠিক আছে, কনফিডেন্ট, ইউ আর 100% কনফিডেন্ট, তখন আপনি ইনিশিয়েটিভটা নিবেন। আর যদি ওই তো কনফিডেন্ট না থাকেন তাইলে নিবেন না। কেন বলি, কারণ আপনি যদি ভুল লিখেন তাহলে কিন্তু আপনার মার্ক মাইনাস হবে। আচ্ছা, এটা গেল পেস্টেল এন্ড দেন ইআরআরসি। না,
আচ্ছা, তো ইআরআরসি দেখেন, প্রথমে আপনাদের এটা বুঝতে হবে যে ব্লু ওশেন অ্যান্ড রেড ওশেনের একটা ডিফারেন্স, দুইটা কোনটা কি স্ট্র্যাটেজি। তো রেড ওশেন হলো গিয়ে যখন আমাদের বিজনেসগুলো অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস বিজনেসেস ইন কম্পিটিটিভ অ্যান্ড প্রাইস ড্রিভেন মার্কেট, মানে যে মার্কেটটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, ঠিক আছে, ক্লোদিং বিজনেস, টেকনোলজি বিজনেস, এগুলা যেগুলো এক্সিস্ট করে সেটাকে আমরা বলছি রেড ওশেন বিজনেস। এন্ড দেন ব্লু ওশেন বিজনেস আসে। তো ব্লু ওশেন বিজনেসটা আবার কি, যেটা হলো গিয়ে আপনার নিউ অ্যান্ড আনকন্টেস্টেড মার্কেট স্পেস, মানে একদম নতুন একটা বিজনেসের স্পেস আপনি ক্রিয়েট করলেন। তো এটা খুব ইজিলি হয় না, হ্যাঁ, মানে ইটস নট লাইক যে না মানে লক করো বাট সমস্যা নাই শব্দ হইলে। ওকে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ব্লু ওশেনে, মানে এটা কিন্তু ব্লু ওশেন স্ট্র্যাটেজি যে বলতেছে যে হ্যাঁ আমি নতুন একটা আনকন্টেস্টেড মার্কেট স্পেস ক্রিয়েট করবো। তো এটা কিন্তু এত ইজি না এবং এটা এত র্যাপিডলিও হয় না। যেমন ধরেন আমাদের যদি অনেক দিন আগের কথা বলি, আমাদের হাতে ছিল বাটন ফোন, এখন আছে অ্যান্ড্রয়েড ফোন, উই ইউজ অ্যান্ড্রয়েড সিস্টেম। তো এই যে অ্যান্ড্রয়েড এখন চলে আসছে মার্কেটে, কারেন্টলি উই আর ইউজিং ইট, কিন্তু যখন আমাদের বাটন ফোন ছিল উই ওয়ার ফাইন উইথ ইট, আমরা ওটা নিয়েই ওকে ছিলাম। আমাদের কিন্তু এরকম হয় না, যে মনে হয় না কখনো যে আঙুল দিয়ে একটা ফোন ইউজ করবো আর কি বেসিকলি, বা একটা ফোন যে এত কিছু করতে পারবে, আমরা এটাও কখনো চিন্তা করি নাই। তো এটা কি একটা নতুন একটা মার্কেট স্পেস ক্রিয়েট করছে, ইটস লাইক ধরেন ইনোভেশন, খুব নতুন জিনিস একটা আবিষ্কার করা আর কি। তো এরকম হলো গিয়ে ব্লু ওশেন স্ট্র্যাটেজি আর কি। তো এই যে এখান থেকে দেখলে আপনি বুঝে নেবেন আর কি, বুঝবেন, শর্টে একটু করে এক্সপ্লেন করা আছে। অ্যান্ড ইআরআরসি, এটাও বুঝেন যে যখন আমি বলতেছি আমরা বিজনেসের অপরচুনিটি গুলাকে যখন আইডেন্টিফাই করার পরে ধরেন এইটা কেন ইউজ করে, হ্যাঁ এইটা আগে বুঝেন। এটা ইউজ করে ধরেন আপনার মাথায়, আমরা যখন অ্যাকচুয়ালি ব্লু ওশেন টাইপের, মানে আপনি চিন্তা করতেছেন যে আপনি এরকম, আপনার মাথায় একটা আইডিয়া আছে যেটা দ্যাট ক্যান ক্রিয়েট আনকন্টেস্টেড মার্কেট স্পেস। তো এখন এই আনকন্টেস্টেড মার্কেট স্পেসের যে আপনার বিজনেস আইডিয়াটাকে, এটাকে আপনি একটু পলিশ করবেন এই ইআরআরসি ফ্রেমওয়ার্ক দিয়ে। ধরেন কেমনে পলিশ করবেন, পলিশ করবেন ইউজিং এলিমিনেট, রিডিউস, রেইজ অ্যান্ড ক্রিয়েট। তো এলিমিনেট করছেন, কি এলিমিনেট করছেন, যে ধরেন আপনার, আপনি যে ইন্ডাস্ট্রি, যে আপনার আইডিয়াটা যেই পার্টিকুলার ইন্ডাস্ট্রির জন্য, ওই স্ট্যান্ডার্ডটার ওয়েল অ্যাবভ যে ওয়েল অ্যাবভ যে ফ্যাক্টরস গুলো, ওগুলাকে আপনি রেইজ করবেন, বিলো যে স্ট্যান্ডার্ড ওগুলাকে রিডিউস করবেন। আর ধরেন যেই পার্টগুলা ওই কোম্পানিতে অনেক, ওই ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে কম্পিট করতেছে, ওগুলো আপনি এলিমিনেট করে দিবেন। অ্যান্ড এমন কিছু একটা ক্রিয়েট করবেন যেটা প্রিভিয়াসলি কখনো অফারই হয়নি। যেমন আপনি দেখেন যখন বাটন ফোন ছিল, তো এই যে দেখেন কোনো কখনোই কি অফার করা হয়নি যে আঙুল দিয়ে আমরা ফোন একটা অপারেট করব। সো দ্যাটস আ নিউ থিং, যেটা আপনার মোবাইল টেকনোলজি ফিল্ডে বা ওই ইন্ডাস্ট্রিতে কখনোই ইট ওয়াজ নেভার ইভেন অফার্ড। কিন্তু ওই জিনিসটা নতুন করে আসে, সো দ্যাট ওয়াজ ক্রিয়েট। এরপর এলিমিনেট করে দিছে কি বাটনস। আমাদের ফোনে কিন্তু এখন বাটনস নাই, যেগুলো আছে যেগুলো কাজ ভেরি প্রিলিমিনারি, যেগুলো আমাদের দরকারই হয় না, উই ইউজ ইট ফর সাউন্ড, মানে সাউন্ড কমানোর জন্য, বাড়ানোর জন্য, কিন্তু এখন ওইটাও কিন্তু আমরা ইউজ করি না। আমরা কিন্তু সাউন্ড বাড়ানো কমানোর জন্য ধরেন আপনাদের ফোনে আছে না যে একটু ওই যে স্লাইড করলে, ওই যে আপনাদের ওটাকে কি বলে, ট্রেটা ওপেন করলে ফোনের, সেখান থেকে ব্রাইটনেস কমাচ্ছেন বাড়াচ্ছেন, ওখানেও সাউন্ডের একটা ইয়ে আছে, আমরা কিন্তু ওইটা থেকেই অপারেট করি। আমরা বাটনটা খুব কম ইউজ করি। বাটনটা ইউজ করা হয় মেইনলি যখন আমরা অ্যাকচুয়ালি ফোনটাকে টার্ন অফ করছি, অন করছি, এটা বাদ দিয়ে কিন্তু আমাদের ইউজ করা হচ্ছে না। দ্যাট মিনস আমরা বাটন এলিমিনেট করে দিছি। তারপরে এখন ধরেন আপনি যখন এই যে আনকন্টেস্টেড মার্কেট স্পেস ফর ইওর মোবাইল, এই যে অ্যান্ড্রয়েড ফোন আপনি ক্রিয়েট করে ফেলছেন, তো এখন কি হচ্ছে, বারবার আপনি স্ট্যান্ডার্ড রেইজ করতেছেন। তো এই জন্য কি হচ্ছে, ধরেন ফোনের, মোবাইলের ক্যামেরার কোয়ালিটি চিন্তা করেন, আজ থেকে 10 বছর আগের ক্যামেরার কোয়ালিটি আর এখন, যেমন আপনি ধরেন আজ থেকে স্যামসাং এর ফোনগুলো যদি আপনি কম্পেয়ার করেন, আগের কোয়ালিটি আর এখন ওদের যে S23 আলট্রা অথবা S24 আলট্রা, ওদের জুমের কোয়ালিটি দেখেন। তো এইটাই হলো কি, দেখেন একটা কি করছে, রেস করছে যে ওয়েল অ্যাবভ দ্য ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, অন্যান্য কোম্পানিগুলোর থেকে ওদের কোম্পানি ওরা বারবারই কি করতেছে, ওরা ওগুলো ইমপ্রুভ করতেছে। এন্ড এখন আরো দেখেন, টু স্টে কম্পিটিটিভ ওরা কি করতেছে, ওরা হলো বেসিক্যালি এআই, এআইটাকে অ্যাডপ্ট করে আনতেছে। ইভেন এআই ইজ নিউ, হ্যাঁ এআইও এখন কিন্তু কি হয়েছে, অনেক নিউ হয়ে গেছে বিষয়টা।
তো এগুলা হলো গিয়ে আমাদের ইআরআরসি। তো এইভাবে করে ধরেন এরকম ইআরআরসি যদি কনসেপ্ট আপনি ভালো করে বুঝেন তাহলে কিন্তু ইআরআরসি আপনি এক্সামেও এরকম করে লিখতে পারবেন আর কি। আচ্ছা, এখন এই যে এগুলো হলো প্র্যাকটিস, হ্যাঁ, এগুলো হলো প্র্যাকটিসের জন্য। এগুলো পড়লে আপনারা আর কি বুঝবেন যে ধরেন ইআরআরসিটা কেন এবং কিভাবে আপনারা ইউজ করবেন আর কি। ওকে, সিক্স থিঙ্কিং হ্যাটটা লাগতেছে না, এগুলো আপনারা মিডিয়া কভার করছেন। 5 বাইও মিডিয়া কভার করা। মস্কোটা দেখবেন, মস্কো কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট আছে। মস্কো আপনাদেরকে আপনারা আগে পড়ছেন, আমি ক্লাসে পড়াইছি, তারপরে আপনারা একটা কুইজ দিচ্ছেন, সেখানেও পড়ছেন। তো এখন মস্কোর জন্য কোয়েশ্চেন প্যাটার্ন আপনারা ওই আগের মতোই পাবেন, আপনারা যেভাবে আমি এক্সামে আপনাদেরকে দিছিলাম কুইজে বেসিকলি। তো আপনারা কুইজের ওইটাও যদি সলভ করেন দ্যাটস ইনাফ। কিন্তু এখন ধরেন একটু ডিফারেন্ট করে লিখতে হবে, সেটা হলো কুইজের মার্কস ছিল ধরেন 4, বাট আমি বারবার বলতেছি ফাইনালের মার্কস 4 না, একটু বেশি থাকবে। তো আপনাদের লিখার প্যাটার্নটা ওইরকম একটু একটু বেশি বড় করে লিখতে হবে, একটু এক্সপ্লেনেশন গুলো ভালো করে দিতে হবে, হ্যাঁ। আর হলো কি একটু জাস্টিফাই দিতে হবে, জাস্টিফিকেশন মানে আপনি কেন কেন ওই পার্টিকুলার ফিচারটাকে মাস্ট হ্যাভ এর আন্ডারে দিচ্ছেন সেটা লিখতে হবে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটু এই কনফিউশন গুলো একটু আচ্ছা আপনাদের কোয়েশ্চেনটা একটু যদি ওপেন করি, আমি যেটা দেখলাম অনেকে যেটা করছেন আর কি, আমি খাতা দেখার টাইমে পাইলাম আর কি, মাস্ট হ্যাভ, শুড হ্যাভ। আপনারাই দেখেন, MOSCOW, রাইট? এম দিয়ে মাস্ট হ্যাভ, এস দিয়ে শুড হ্যাভ, সি দিয়ে কুড হ্যাভ, ডাব্লিউ দিয়ে ওয়ন্ট হ্যাভ। কিন্তু আপনারা এক্সামে অনেকে ওয়ন্ট হ্যাভ না লিখে লিখছেন উড হ্যাভ। উড হ্যাভ না, ওয়ন্ট হ্যাভ। তো এই ভুলটা করেন না এক্সামে, তখন কিন্তু মার্কস কেটে যাবে। আচ্ছা, এরপর আপনাদের কোয়েশ্চেনটা আর কি যদি আমি বের করি, আচ্ছা আপনাদের ছিল যে, আচ্ছা এটাকে কি দুইটা স্ক্রিন একসাথে শেয়ার করা যায় না, না? আচ্ছা, আচ্ছা আমি আগে এখানে একটু এক্সপ্লেন করি, তারপর ওখানে যাচ্ছি। এখানে পাশে হলো গিয়ে মাস্ট হ্যাভ। মাস্ট হ্যাভ কি, যেটা ক্রিটিক্যাল, মানে আপনার আপনি যে সলিউশনটা দিচ্ছেন বা আপনি যে অ্যাপটা ডেভেলপ করতেছেন ওইটা ক্রিটিক্যাল রিকোয়ারমেন্ট, মানে এটা একদম মেইন ফোকাস অফ ইয়োর সলিউশন অ্যান্ড ইয়োর সফটওয়্যার, মানে এটা লাগবেই। বেসিক্যালি এটার কারণে আপনি আপনার ওই অ্যাপটা ডেভেলপ করছেন। সো এটা মাস্ট হ্যাভ। আচ্ছা, শুড হ্যাভ কি? শুড হ্যাভ হলো ইম্পর্টেন্ট কিন্তু খুব একটা ক্রিটিক্যাল না, আপনি চাইলে এটা পরেও করতে পারেন। আচ্ছা, কুড হ্যাভ কি? কুড হ্যাভ হলো গিয়ে থাকলে ভালো, ঠিক আছে? থাকলে ভালো, যদি রিসোর্স পারমিট করে, আপনার কাছে যদি সময় থাকে তাহলে আপনি এটা করতে পারেন, ঠিক আছে? এরকম বিষয়টা। আচ্ছা, এরপর ওয়ন্ট হ্যাভ। ওয়ন্ট হ্যাভ কি, ধরেন আপনার কারেন্ট স্কোপে আপনি চাচ্ছেন না কিন্তু পরবর্তীতে আপনি কনসিডার করবেন। তো আপনার প্রিভিয়াস ইয়াটা ছিল, আচ্ছা আপনাদের ছিল ইন্টিগ্রেশন। আচ্ছা, একটা ইউনিভার্সিটি আপগ্রেড করতেছে তাদের এলএমএস সফটওয়্যারটা টু এনহ্যান্স স্টুডেন্ট লার্নিং অ্যান্ড এঙ্গেজমেন্ট। তো একটা ছিল ইন্টিগ্রেশন উইথ ভিডিও কনফারেন্সিং টুল, গেমিফাইড ব্যাজেস ফর কোর্স কমপ্লিশন, অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট অ্যান্ড এক্সামস, ডিসকাশন ফোরামস। আচ্ছা, এখানে দেখেন এলএমএস সফটওয়্যারটাকে আপগ্রেড করতে, তাহলে আপনি মাস্ট হ্যাভে তাহলে কি দিবেন? মাস্ট হ্যাভে ইচ্ছা লার্নিং অ্যান্ড এঙ্গেজমেন্টের জন্য যদি এটা সলভ করি আমরা, দাঁড়ান আমি নিজেই সলভ করি এটাকে। আপনারা বলেন তো কি কি এটা আপনারা যদি এখন আসেন না আসেন তো তাহলে একটু আমার সাথে রেসপন্স করেন যে কে কোনটা দিছিলেন এটা। কোশ্চেনটা শো করলে ভালো হতো। ও আচ্ছা, দাঁড়ান আমি একটা স্ক্রিন, তো দুইটা স্ক্রিন একসাথে শেয়ার করা যায় না, তো এই কারণে আমি, আচ্ছা আমি আপনাদেরকে এটা কপি করে দিচ্ছি। আপনাদের দেখেন মিটে উঠে আছে, এটা থেকে দেখেন, সবাই ওইটা দেখেন তাইলেই হবে, হ্যাঁ। আচ্ছা, তো কোয়েশ্চেনটা কি, আহ, প্রথমে আছে, তো এখানে দেখেন
ফার্স্ট আছে ইন্টিগ্রেশন অফ ভিডিও কনফারেন্সিং টুল। তো স্টুডেন্ট লার্নিং প্ল্যাটফর্মে এটা কিন্তু মাস্ট হ্যাভ এর মধ্যে পড়ার কথা না, তাই না? ইন্টিগ্রেশন ভিডিও কনফারেন্সিং টুল, যেহেতু এটা একটা এলএমএস সফটওয়্যার স্টুডেন্টদের জন্য, তাহলে বেসিকলি আমি এটা বলতে পারি যে অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট এন্ড এক্সাম। কারণ এলএমএস সফটওয়্যারটা মেনলি এই কারণে বিল্ড করা হয় যে ধরেন আপনাদের আমাদের জন্য আছে কি ক্যাম্পাসে বিএলসি। বিএলসি আমরা কেন ইউজ করি? বিএলসি ইউজ করতেছি ওখানে আমরা স্টুডেন্টদেরকে আমাদের ফাইলস এইসব কিছু শেয়ার করি, অ্যান্ড দেন আপনারা ওটাতে কুইজ দিতে পারেন, আবার আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করেন। তো বেসিক্যালি এটা আপনার গেল কি, আহ, এইটা গেল আপনার জন্য মাস্ট হ্যাভ। ওকে, অ্যান্ড দেন আপনি যদি আরেকটা দেখেন, পরে আছে গেমিফাইড ব্যাজেস। তো গেমিফাইড ব্যাচ ফর কোর্স কমপ্লিশন। তো এখন এটাও কিন্তু আপনি মাস্ট হ্যাভ এর মধ্যে পড়বেন না, প্লাস এটা শুড হ্যাভ এর মধ্যেও পড়ার কথা না। কিন্তু শুড হ্যাভ এর মধ্যে আরেকটা কি পড়বে আমাদের, এই যেটা পড়বে যে ডিসকাশন ফোরাম ফর স্টুডেন্টস এন্ড ইনস্ট্রাকশন। কারণ ধরেন এমন হলো যে আপনার কোনো একটা জিনিস নিয়ে কনফিউশন আছে, তাহলে আপনি বিএলসি তে আপনি একটা আমাকে কমেন্ট করে দিলেন, একটা টেক্সট করে দিলেন, তখন আমি ওটা দেখবো, ওখান থেকে আমি আপনাকে রিপ্লাই দিব এবং ওই জিনিসটা বাকি সবাইও দেখতে পারবে, জাস্ট লাইক গুগল ক্লাসরুম। তাহলে এটা কি হবে? শুড হ্যাভ, রাইট? একটু রেসপন্স করেন আমার সাথে। ওকে, একটু রেসপন্স করেন, কারণ আপনারা বুঝতেছেন কিনা আমার, আমি আমি বুঝতেছি না কারণ এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, আচ্ছা, ওকে, আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তো এরপরে দেখেন, এরপরে আরেকটা কি পার্ট আমাদের, থার্ড নাম্বার পার্ট ইজ কুড হ্যাভ, যে নাইস টু হ্যাভ ইফ রিসোর্স পারমিট, মানে যদি রিসোর্স পারমিট করে। তো এখন ধরেন সবসময় আপনাদের বিএলসি তে কিন্তু এরকম অপশন আছে যে আহ, আমরা এরকম অপশন নাই যে আমরা ভিডিও কনফারেন্সিং করতে পারবো। তো ভিডিও কনফারেন্সিং এর জন্য কিন্তু ধরেন এটা থাকলে কি ভালো হইতো। যেমন ধরেন আমরা গুগলের যে প্রোডাক্ট গুলো দেখতেছি, গুগলের প্রোডাক্ট কিন্তু একটার সাথে একটা ইন্টিগ্রেটেড। যেমন আমরা যখন গুগল ক্লাসরুম ইউজ করতেছি, ধরেন গুগল ক্লাসরুমে কিন্তু ওইখানে পাশেই ওটার সাথে অ্যাড করা, মিটের পার্টটা অ্যাড করা, যে আপনি যখনই যাবেন তখনই ওখান থেকে সুইচ করতে পারবেন। আবার ধরেন আপনারা যে ফাইল যখন সাবমিট করতেছেন গুগল ক্লাসরুমে, তখন কিন্তু ওই ফাইলগুলো আপনার ড্রাইভেই আপলোড হয়ে থাকে। তো বেসিক্যালি এটা কিন্তু ইন্টিগ্রেশন করাটা কিন্তু কি খুবই ডিজায়ারেবল, মানে আপনার যদি রিসোর্স থাকতো তাহলে আপনি জিনিসটা অ্যাড করতেন। তো দ্যাটস দ্য সেম থিং, যে ইন্টিগ্রেশন উইথ ভিডিও কনফারেন্সিং টুল। আচ্ছা, অ্যান্ড দেন আর একটা বলছে কোর্স কমপ্লিট হলে আপনাকে একটা ব্যাজ দেখা যায় আপনি কমপ্লিট করছেন। তো এটা কি খুবই মাইনর একটা জিনিস, মানে এটা কারেন্টলি এখন এটা না থাকলেও কিন্তু আপনার এলএমএস সফটওয়্যারটা ইজ গুড টু গো, আপনি এটাকে চালাইতে পারতেছেন আর কি। তো এখন ধরেন এই যে আমি এক্সপ্লেইন করলাম না, তো এখন আমি কেন অনলাইন সাবমিশনের অ্যাসাইনমেন্টটাকে কেন মাস্ট হ্যাভে দিলাম? কারণ এটা কি কোর থিং, এটা আমার কোর একটা ফিচার, মাস্ট হ্যাভ এর মধ্যে এটা পড়তে হবে, ইটস ক্রিটিক্যাল, ইউ ক্যান নট রান ইউর অ্যাপ উইদাউট দিস ফিচার। দ্যাটস ওয়াই it will fall under the must have factor বা মাস্ট হ্যাভ কিছু একটা আর কি, মাস্ট হ্যাভ ক্যাটাগরি আর কি। এভাবে করে এক্সপ্লেইন করতে হবে। আবার যেমন আমি কেন গেমিফাইড ব্যাজেস ফর কোর্স কমপ্লিশন এটাকে কেন আমরা won't have এ দিলাম, কারণ উইদাউট দিস ইউ ক্যান রান দ্য অ্যাপ্লিকেশন রাইট নাও। হাউএভার এটা যদি থাকে তখন কি হবে, আমার আমার দেখা যাবে যে কিছু কিছু স্টুডেন্টরা দে উইল ফিল মোটিভেটেড। তো রাইট নাও ইট ইজ আউট অফ ইউর স্কোপ, ইউ আর নট কনসিডারিং ইট রাইট এট দিস মোমেন্ট, বাট সামডে মেবি অনেকদিন হয়ে যাবে যখন আপনার আপনার একটা অনেক ডেভেলপ হয়ে যাবে, তখন ইউ মাইট কনসিডার ইট। ঠিক আছে, তো এইভাবে করে আপনি আপনার এক্সামেও আর কি এক্সপ্লেইন করবেন বেসিকলি। বুঝতে পারছেন? তো এক্সামের যে কোয়েশ্চেনটা ওইটা সলভ করেন, প্লাস এইখানে দেখবেন এই যে একটা, এটা একটা দেওয়া আছে মোবাইল অ্যাপ ডেলিভারির জন্য, অনলাইন ফুড ডেলিভারির জন্য। তখন এইটাও যদি আপনি ধরেন এতটুকু নিয়ে তারপরে এইটা থেকে দেখেন, এখানে কিন্তু দুইটা জিনিস আছে মাস্ট হ্যাভ। একটা আছে ইউজার রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন, আবার একটা আছে অর্ডার প্লেসমেন্ট অ্যান্ড পেমেন্ট। এখন ক্যাটফু তো পড়াইনি, এটা লাগবে না। আম, আর কি আছে, বিপিএমটা দেখবেন, বিপিএমটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট আছে। এটা আপনারা পড়লেই বুঝবেন। হ্যাঁ, এটা আমি আসলে ভাবে করে এক্সপ্লেন করতে চাইতেছি না, অলরেডি অনেকক্ষণ ধরে কথা বলতেছি। তো আপনারা বলেন এখন আমাকে এই চ্যাপ্টার থেকে কি, মানে কোনো কোয়েশ্চেন আছে কিনা।
ওকে, আচ্ছা, তাহলে আমি নেক্সট আরেকটা চ্যাপ্টারে মুভ অন করি। চ্যাপ্টার 7, এটা কি চ্যাপ্টার ভুলে গেলাম। ও আচ্ছা, এটাই তো লাস্ট পড়াইলাম। আচ্ছা, তো চ্যাপ্টার 7টা আমি হলো খুবই লেটেস্ট পড়াইছি আপনাদেরকে। এইখানে এক্সপ্লেইন করার মতো কিছু নাই, বাট আই ক্যান টেল যে আপনারা হলো গিয়ে এই যে আমি জাস্ট আপনাদেরকে একটু বলি, বেসিক্যালি আপনারা এই সরি এই যে ডেলিভারিং অ্যান ইফেক্টিভ প্রেজেন্টেশনের আগ পর্যন্ত যা আছে এই দুইটা টপিক পড়লেই হবে। তো এর মধ্যে স্ট্রাকচার অফ প্রপোজাল, বিজনেস প্রপোজালের জন্য কেমন টাইপের কোয়েশ্চেন আসতে পারে এটা তো এক্সট্রা এক্সপ্লেন করার কিছু নাই, যে এগুলা জিনিসগুলো আর কি। হ্যাঁ, তো কিন্তু এখন ধরুন আপনি কিভাবে লিখবেন পরীক্ষায়, বা কেমন টাইপের কোয়েশ্চেন আসতে পারে। কেমন টাইপের কোয়েশ্চেন আসবে, ধরেন আপনাকে বলা হবে যে এইরকম একটা বিজনেসের আইডিয়া আপনার মাথায় আছে, এটার জন্য একটা প্রপোজাল লিখতে হবে। তো আপনি এখন আপনার আপনার স্ট্রাকচার অফ বিজনেস প্রপোজালের যে কন্টেন্ট গুলো আর কি, যেমন এই যে প্রবলেম স্টেটমেন্ট, প্রপোজ সলিউশন, গোলস এন্ড অবজেক্টিভ, আপনি হলো ওই ও আচ্ছা, দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আই থট দেখা যাচ্ছে। আচ্ছা দিচ্ছি, দাঁড়ান, তাহলে বুঝলাম না। ওকে, এখন দেখতে পাচ্ছেন? ওকে, তো এখন মানে এই যে ধরেন আমি যে বললাম যে এই যে হেডিং গুলা বললাম, যে তো এই হেডিং গুলা ইউজ করে আপনি হলো গিয়ে ওই পার্টিকুলার ওই বিজনেসটার আইডিয়াটার জন্য কি কি এটার আন্ডারে পড়বে আর কি। ধরেন আপনি এখন ক্লোদিং ব্যবসায়ী করবেন, তো আপনাকে আর ধরেন আপনাকে এরকম বলা হলো যে আপনার কাছে এরকম একটা ক্লোদিং রিলেটেড ব্যবসা আছে মাথায়। এখন আপনি এই ক্লোদিং রিলেটেড ব্যবসার জন্য একটা বিজনেস প্রপোজাল স্ট্রাকচার করে দিবেন আর কি। তো এখন এই জন্য আপনি এই ফার্স্ট এই বুলেট পয়েন্ট গুলো আপনার ধরেন মুখস্থ, আপনি সেই বুলেট পয়েন্ট গুলার লিখবেন, এবং প্রতিটার নিচে কি হইতে পারে, মানে হোয়াট শুড বি দ্য কন্টেন্ট অফ ইউর ওই হেডিং। যেমন আপনি ধরেন প্রবলেম স্টেটমেন্টে কি লিখবেন, ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া যে প্রবলেম স্টেটমেন্টে এইগুলা এরকম টাইপের লিখবেন যে অনেক রিটেলার ফেস করতেছে প্রবলেম। কি প্রবলেম ফেস করতেছে? কনজিউমার ডিমান্ড তারা অ্যাকিউরেটলি প্রিডিক্ট করতে পারতেছে না, যার কারণে অনেক সময় ওভার স্টকিং হচ্ছে, কখনো রেভিনিউ লস হচ্ছে, আবার কখনো স্টক আউট হচ্ছে। তো আপনি কিন্তু বুলেট পয়েন্ট লিখবেন না, ঠিক আছে। আপনি এভাবে লিখতে পারেন যে ফার্স্টে ধরেন প্রবলেমটা ডিফাইন করলেন, যেমন এই যে একটা এক্সাম্পলে যেরকম দাও এরকম, অ্যান্ড দেন ইউ উইল অ্যাড যে টু, আচ্ছা কি লিখবেন আমি একটু চিন্তা করি, ধরেন আপনি তখন লিখলেন যে to accurately present this data, we can also show some data um, and other diagrams to support the existence of the problem basically। হ্যাঁ, তো দেখেন এইটা আমি কথাটা যে লিখলাম, ফার্স্ট অফ অল এই যে ধরেন এখান থেকে এই জিনিসটা একটু লিখলাম, ঠিক আছে, এটা কিন্তু একদম মুখস্থ হয় নাই। এন্ড দেন এখান থেকে এই লাইনটা ইউজ করেই কিন্তু আমি কি সুন্দর মতো একটা স্টেটমেন্ট লিখে দিলাম। তো এখন জিনিসটা হলো গিয়ে এখানে অনেকগুলা কন্টেন্ট, ঠিক আছে, মানে আপনার অ্যাটলিস্ট এই যে টেবিল অফ কন্টেন্টটা যখন দেখবেন আমার এখানে 11টা বা 12টার মতো আছে, তো সবগুলো লেখা পসিবল নাও হইতে পারে। হ্যাঁ, তখন সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, কয়েকটা স্কিপ করতে পারেন। পরীক্ষার হলে তো লেখার সময় থাকবে না। আপনার হাতে যদি সময় থাকে আমি বলবো হ্যাঁ সবগুলা লিখেন, কিন্তু হাতে যদি সময় না থাকে তাহলে লেখার দরকার নেই। আপনি বিজনেস মডেল বাদ দিয়ে দিতে পারেন, বা আপনার আপনার মতো আবার রিস্ক অ্যানালিসিস বাদ দিয়ে দিতে পারেন, ইটস ফাইন। কিন্তু আপনি যেগুলো লিখতেছেন আবার এক্সিকিউটিভ সামারিও বাদ দিতে পারেন, কিন্তু আপনি যেগুলো আবার অ্যাপেন্ডিসাইসিসও দরকার নেই। কিন্তু আপনি যেগুলো লিখতেছেন ওইগুলো প্রপারলি এক্সপ্লেন করতে পারলেই হবে। এটা কি বুঝতে পারছেন কি বলছি? ওকে, তারপর হ্যাঁ, এরপরে ইন্ট্রোডাকশন টু স্টেক হোল্ডার। তো এই যে এগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল পড়াশোনা। তো এখান থেকে মেইনলি আপনি আপনার জন্য স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট মডেলটা ইম্পর্টেন্ট, যে আপনি ধরেন আপনার কাছে
এরকম কিভাবে আপনি স্টেক হোল্ডারদেরকে আইডেন্টিফাই করবেন এবং ধরেন স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট মডেলটা ইউজ করবেন কিভাবে। এরপরে ধরেন আপনার কাছে এরকম এই ম্যাট্রিক্সটা ইউজ করে আপনাকে স্ট্র্যাটেজি ফর্ম করতে বলতে পারে যে এরকম একটা সিনারিও দেওয়া, ওখানে আপনার ডিফারেন্ট টাইপ অফ স্টেক হোল্ডার মেনশন করা থাকবে। তো এখন আপনি কি আইডেন্টিফাই করতে পারতেছেন কিনা যে এই পার্টিকুলার স্টেক হোল্ডারকে আপনি কিভাবে মানে কিভাবে হ্যান্ডেল করবেন, তাকে কি স্যাটিসফাইড রাখবেন নাকি তাকে ইনফর্ম রাখবেন নাকি তাকে মনিটর করবেন। তো এইটার জন্য আবার এখানে কিছু আছে স্ট্র্যাটেজি অ্যান্ড তাদের সাথে কেমনে ইন্টারাক্ট করবেন। তো এই যে ইন্টারাকশনের যে পার্টগুলো, হ্যাঁ, এগুলোও খুবই ইম্পর্টেন্ট। যেমন এখানে বলা যে ইন্টারনাল যারা স্টেক হোল্ডার, তো ফার্স্ট অফ অল আপনার মেমোরাইজ করতে হবে ইন্টারনাল স্টেক হোল্ডার কারা। আমার কোম্পানির ভিতরে মানুষজন, তাদেরকে আমি ট্রেনিং দিব, তাদের সাথে আমি মিটিং করব, তাদেরকে আমি ফিডব্যাক দিব, এগুলা হলো তাদের সাথে আমার ইন্টারাকশন। তারপরে দেখেন তাদেরকে ডিল করব কেমনে, তাদেরকে আমি রিকগনিশন দিতেছি, রিওয়ার্ড দিতেছি, কনফ্লিক্ট আমি যেগুলো আছে ওগুলো রিজলভ করতেছি, এগুলা। আচ্ছা, এখন আবার দেখেন এক্সটার্নাল, তো এক্সটার্নাল এখন কারা কারা আমার জন্য, সেগুলো আপনার মেমোরাইজ করতে হবে, তাইলে আপনার জন্য ডিলিং স্ট্র্যাটেজি লেখাটা ইজিয়ার হবে। যেমন ধরেন আপনার কাস্টমারকে আপনি কেমনে ডিল করবেন, এই যে লেখা আছে কাস্টমার ডিল করবো আমরা, কোয়ালিটি ভালো সার্ভিস দিব, কমপ্লেন অ্যাড্রেস করব, তাদেরকে এঙ্গেজ রাখতে হবে সোশ্যাল মিডিয়া দ্বারা, যেভাবে করে অন্যান্য বড় বড় কোম্পানিরও আমাদের সাথে সেম কাজই করতেছে। আবার সাপ্লায়ারের সাথে আমরা কেমনে আবার ডিল করব, কন্ট্রাক্ট নেগোসিয়েশন করব, মানে সাপ্লায়ারের সাথে আমার কি একটা কন্ট্রাক্টে যেতে হবে, দলিলপত্র থাকতে হবে, জয়েন্ট মিটিং থাকতে হবে, তাদেরকে সবসময় মিটিং এ আমরা ইনভলভ করব। তাদেরকে ডিল করব কেমনে, সাপ্লায়ারদের সাথে আমার লং টার্ম রিলেশনশিপ বিল্ড করতে হবে, কারণ সাপ্লায়ার না থাকলে আমার ব্যবসা নাই। তাদেরকে টাইমলি পেমেন্ট দিয়ে দিতে হবে। তো বুঝছেন, মানে রিলেশনশিপটা বুঝতে হবে। আপনি যখন রিলেশনশিপ বুঝতেছেন আপনি ডিলিং স্ট্র্যাটেজিও লিখতে পারবেন। আবার তাদেরকে ক্লিয়ার স্পেসিফিকেশন দিতে হবে। ধরেন আপনি সাপ্লায়ারের কাছে চাচ্ছেন যে 10 কেজি চিনি লাগবে, তা আপনার মেনশন করে দিতে হবে কি চিনি, লাল চিনি নাকি সাদা চিনি। তো এরকম, মানে আমি জাস্ট কথার কথা বললাম আর কি। তারপরে ডেলিভারি টাইমলাইন, কবের মধ্যে লাগবে, আপনার কি আজ থেকে 1 মাস পরে লাগবে নাকি আজ থেকে 1 সপ্তাহ পরে লাগবে, এগুলো বলে দিতে হবে। তো এই যে দেখেন, আপনি যখন জানতেছেন যে কোনটা কোন স্টেক হোল্ডার, তখন কিন্তু আপনার জন্য রিলেট করে এই ডিলিং স্ট্র্যাটেজি লেখাটা ইজিয়ার। আবার এখানে যখন আসবেন, গভর্নমেন্টের সাথে কেমনে করবেন, আবার ইনভেস্টরদের সাথে কেমনে করবেন। তো গভর্নমেন্ট কি, গভর্নমেন্টের সাথে আপনার সম্পর্ক লিগাল, তাদের রুলস ফলো করবেন, তাদের থেকে পারমিশন নেবেন, রেগুলেশন ফলো করবেন, ডকুমেন্টেশন প্রপারলি করবেন, কারণ গভর্নমেন্ট এগুলো কি চেক করবে। আচ্ছা, ইনভেস্টর যারা আপনার ব্যবসায় ইনভেস্ট করছে, এন্ড শেয়ার হোল্ডার যারা আপনার ব্যবসায় শেয়ার হোল্ডার, তাদের সাথে অ্যানুয়াল মিটিং করবেন, তাদেরকে ফাইন্যান্সিয়াল রিপোর্ট তাদেরকে দিবেন। তাদের সাথে ট্রান্সপারেন্ট থাকতে হবে, তাদের সাথে আপনার বিজনেস নিয়ে কোনো ধরনের মিথ্যা কথা বলা যাবে না, তাদের সাথে ট্রান্সপারেন্ট থেকে স্ট্র্যাটেজিক ভাবে তাদেরকে ডিল করতে হবে, বিল্ড করতে হবে ট্রাস্ট, কারণ তারা আপনার ব্যবসায় ইনভেস্টর, তাই তারা আপনার ব্যবসায় টাকা দেয়। এরপরে মিডিয়াকে কেমনে করবেন এন্ড কমিউনিটির সাথে কেমনে করবেন। তো এই ডিলিং স্ট্র্যাটেজি গুলো ইম্পর্টেন্ট, এগুলো করবেন তাহলে আপনারা ডিলিং স্ট্র্যাটেজি লিখতে পারবেন আর কি। তো এই চ্যাপ্টারে আপনার এই 28 নম্বর স্লাইড পর্যন্ত এই টপিক গুলা দেখলেই হচ্ছে। বুঝতে পারছেন? এই চ্যাপ্টারে কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আছে? হুম। মানে আমার মনে হয় না প্রবলেম হবে, কারণ আপনারা আসলে স্টেক হোল্ডার পড়াশোনা করছেন, তারপর আরেকটা যেন যে পড়াইলাম, ওই যে স্ট্রাকচারটা বেসিকলি, হ্যাঁ, পাওয়ার ইন্টিগ্রিটিটাও পড়ছেন। তো আমার মনে হয় না অতটা আপনাদের জন্য টাফ হবে, খালি যা পড়ছেন ওগুলা বারবার খালি পড়তে থাকবেন, সোজা কথা। আর আমি বলবো আপনারা একটা স্ট্র্যাটেজি ফলো করতে পারতেন, যেটা আমি করতাম আমার এক্সামের টাইমে। ধরেন আপনারা তো আসলে এই যে অনেক শর্ট টাইমের মধ্যে আসলে চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, এগুলো তো অত দেখার সময় পান নাই। তো যখন পড়তেছেন শুধু না পড়ে, পড়ার পরে আপনি ওটাকে লিখবেন আবার। বুঝতে পারছেন? যেমন ধরেন আমি বললাম যে পেস্ট অ্যানালাইসিস এর কথাটা, ওটা আপনি না পড়ে আপনি ওইটার অ্যান্সারটা খাতায় লিখেন, যেইভাবে করে আপনি এক্সামে লিখার কথা আপনি ওইভাবেই না লিখেন। লিখলে না আপনার ওই জিনিসটা যেভাবে যত ভালো করে মনে থাকবে, মানে এর চেয়ে বেটার উপায় আর কোনোটা হইতেই পারে না, মানে সবচেয়ে বেস্ট। তো এটা করেন, আমি বলবো লিখবেন, যা পড়তেছেন তাই একবার করে লিখবেন। লিখলে দেখবেন কি এটা আপনার ভালো মনে থাকে এবং পরের দিন আপনি ভালো লিখতে পারবেন সবচেয়ে বেশি। আচ্ছা, আমার মনে হচ্ছে এই চ্যাপ্টারের
আপনাদের আর কোয়েশ্চেন নাই, তো আমাদের আরেকটা চ্যাপ্টার আছে, সেটা হলো চ্যাপ্টার 8। এটা আমি এখন প্রেজেন্ট করি। কোনটা দেখাচ্ছে এখন? আচ্ছা, এখন দেখাচ্ছে না। চ্যাপ্টার 8 কি এখন শো করতেছে? ওকে, আসছে তাহলে। 9টা বাজে, আচ্ছা। আমি তো ভাবছি মানে কত জানি বাজে। ওকে, আচ্ছা। এখন এই চ্যাপ্টার থেকে আহ, আমার আমার হ্যাঁ, আমার আসলে কি বলবো, মানে আমি এখানে আপনাদেরকে বলছিলাম যে ওইভাবে করে দাঁড়ান, আমি একটু বুঝার চেষ্টা করতেছি যে এখান থেকে কিরকম গাইডলাইন আপনাদেরকে দিব। তো এখানে আসলে আছে যেটা সিভি, টাইপস অফ সিভি অ্যান্ড টাইপস অফ ইন্টারভিউ। তো এখন ধরেন আপনাদেরকে এরকম কোয়েশ্চেন আসতে পারে। আপনি আপনি আমি যেটা বলবো, আমি যেটা দেখলাম আর কি, কিছুদিন আগে যখন কুইজ নিলাম আর কি, যে লাস্ট লাস্ট দিন, তো এখানে যখন টাইপস অফ সিভি ছিল, ক্রনোলজিক্যাল সিভি অ্যান্ড দেন ফাংশনাল সিভি, তো অনেককে আমি যখন জিজ্ঞাসা করছিলাম ক্রনোলজিক্যাল সিভির কথা, তো অনেকে অ্যান্সার দিতে পারেন নাই। তো আমি বুঝলাম আর কি, হয়তো তারা পড়ে আসে নাই তাই। অ্যান্ড দেন ফাংশনাল সিভি, তো আমি কিন্তু এটা আগেও বলছি যে আপনি এগুলো লিখতে পারবেন, কিন্তু আপনি কি এটা বুঝতেছেন কিনা যে কোন সিভিটা আমার কোন পার্টিকুলার প্লেসের জন্য সুইটেবল, এটা কি বুঝতেছেন কিনা? এটা হলো মেইন কথা। আপনি যদি এইটা বুঝেন ফার্স্টে, তাহলে আপনার টাস্ক হলো আপনার ফার্স্টে এইটা বুঝা যে কোনটা কোন টাইপের সিভি, অ্যান্ড দেন আপনার এটা বুঝতে হবে যে কোন সিভিটা কোন পার্টিকুলার প্লেসের জন্য সুইটেবল। ঠিক আছে, এটা আপনি বুঝলেন। আচ্ছা, এখন উম, ধরেন আপনার এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। ধরেন কেমন কোয়েশ্চেন, ধরেন প্রথমত এরকম একটা এক্সাম্পল মনে হয় ক্লাসে দিয়েছিলাম যে একটা সিনারিও থাকবে যে ধরেন কারো একজনের এমপ্লয়মেন্ট গ্যাপ আছে কোনো একটা রিজনে, তো সে এখন আহ, একটা সিভি বানাবে। তো তাকে কোন টাইপের সিভি বানাইলে তার জন্য ভালো হয়? তো এখন ধরেন আপনি এখন সাজেস্ট করবেন, তো এটার অ্যান্সার কি হবে? স্কিল বেসড। এখন স্কিল বেসডটা কেন? কারণ তার ক্যারিয়ার চেঞ্জ করতেছে। আবার এখন আপনি স্কিল বেসও এমন না যে ফাংশনালি দিতে হবে, হ্যাঁ আপনি ফাংশনাল বোথ, আপনি আবার কম্বিনেশনও দিতে পারেন। এন্ড কেন দিবেন এটার, এখন যদি আপনি সুন্দর মতো আপনি একটা এক্সপ্লেনেশন দিতে পারেন যে এই কারণে। যেমন আপনি এখন কি বলবেন, দেখেন এই যে কম্বিনেশন মানে কি, মানে এখানে আমার বেসিক যে সিভিটা, আমরা বেসিক যে সিভি সবাই বানাই, ওই সিভি জিনিসপাতিও থাকবে, এবং ফাংশনাল সিভিতে মানে আমি ফোকাস করতেছি আমার স্কিলস গুলা। তো এই যে ধরেন আমার যে এমপ্লয়মেন্ট গ্যাপ ছিল, আমি 3-4 বছর কাজ করি নাই, তো এই যে কাজ করি নাই, এখন যখন আপনি এইটা নিয়ে যখন আপনি যাবেন, আপনি যখন এইচআর এর কাছে সিভি পাঠাবেন, সে আপনাকে শর্ট লিস্ট করবে না। তাহলে কেন করবে না? বলবে যে আপনি তো 3-4 বছর কিছু করেন নাই, কেন করেন নাই? ঠিক আছে, আবার ধরেন আপনাকে কাইন্ড অফ শর্ট লিস্ট করলো সে, করার পরে যখন ইন্টারভিউতে যাবেন তখন আপনাকে এইটাই জিজ্ঞাসা করবে যে 3-4 বছর তো আপনি কোনো কাজ করেন নাই, বাট ডিড ইউ লার্ন এনি নিউ স্কিলস, এরকম জিজ্ঞাসা করবে। তো এইটা যখন জিজ্ঞাসা করে ফেলে, তখন কিন্তু আপনার একটা অ্যান্সার থাকা লাগবে। সো দ্যাটস ওয়াই আপনি ওই জায়গাটা আপনি লিখতে পারেন যে যেহেতু এমপ্লয়মেন্ট গ্যাপ ছিল, তো আপনি ওই এমপ্লয়মেন্ট গ্যাপে আপনার স্কিলস গুলাকে হাইলাইট করবেন বেসিকলি। দ্যাটস ওয়াই আপনি বলবেন যে এই পার্টিকুলার রিজনের কারণে যে এইচআর যেন আমার উপরে কোনো নেগেটিভ ইমপ্রেশন না ক্রিয়েট হয়, দ্যাটস ওয়াই আমার কি থাকবে যে আমি হলো গিয়ে একটা কি করতেছি, ওই স্কিলস দিয়ে ফোকাস করতেছি। এন্ড দেন আরেকটা দেখেন এই যে এখানে কিছু এক্সট্রা আছে, ঠিক আছে, ওগুলার এক্সাম্পল গুলো দেখেন। একাডেমিক সিভি কেন বানায় পড়লেন। ক্রিয়েটিভ সিভি, ক্রিয়েটিভ সিভিটাও আমি জানি না কেন যেন অনেকে এটা অ্যান্সার দিতে পারতেছিল না। ক্রিয়েটিভ সিভি কি, এটা আমি বলছি এর আগেও, যে ধরেন কেউ ফটোগ্রাফি করতে পছন্দ করে, তাহলে সে একজন ফটোগ্রাফার।
তার সিভিটা রেগুলার সিভির থেকে ক্রিয়েটিভ হইতে হবে, তাহলে ওটা স্ট্যান্ড আউট করবে, কারণ সে কোন মার্কেটে কম্পিটিশন করতেছে, ক্রিয়েটিভ মার্কেটে কম্পিটিশন করতেছে। আবার ধরেন কেউ যে যারা ডিজাইনার, ডিজাইন করে বিভিন্ন জিনিস, তার সিভিটা যদি এক ধরেন সে ডিজাইনার হয়ে তার সিভি যদি ধরেন সাদামাটা হয়, আমাদের মতো আমরা যারা ধরেন এই যে কর্পোরেট চাকরি করব বা ধরেন এরকম একাডেমিক সিভি যেরকম হয় সাদামাটা, ওইরকম হইলে হবে না। তা সে নিজেই ডিজাইনার, তার সিভিটাই এমন হইতে হবে যে দেখেই সবাই বুঝে যাবে যে এই বেটা হলো কি ডিজাইনার, ঠিক আছে? তো শোকেস করবে, তার ফরম্যাটটাই এমন থাকবে, অ্যাপিলিং থাকবে আর কি। তো আপনি এরকম সার্চ দিয়ে দেখবেন পোর্টফোলিও বানায় দিয়ে দেয় অনেকে, হ্যাঁ। সিভি থাকে, সিভির পরে পোর্টফোলিও অ্যাড করে দেয় যে আমি এই কাজ করছি আর কি। তো এটা হলো ক্রিয়েটিভ সিভি। এরপর দেখেন টার্গেটেড সিভি। তো এটা দেখেন একটা, এটা এটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি রেলিভেন্ট। এটা এটা কি আমি বলি, কিছু কোম্পানি থাকে, ওরা করে কি, আপনার থেকে সিভি নিবে না, হ্যাঁ, ওরা হলো গিয়ে আপনাকে একটা পোর্টালে নিয়ে যাবে। আমি অনেক কথা বলতেছি কিন্তু একটু শুনেন মনোযোগ দিয়ে, আর এখন না শুনলেও ওই পরবর্তীতে শুনে নিয়ে। তো তখন ওরা করে কি, আপনাকে একটা পোর্টালে নিয়ে যাবে, মানে ওদের নিজস্ব বিল্ট ইন ওয়েবসাইটের। তো নিয়ে যাওয়ার পর আপনি ওখানে সব কিছু ইনফরমেশন নিজেরটা দিবেন, নেম, পার্সোনাল ইনফরমেশন, এডুকেশন ইনফরমেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এগুলো যখন এগুলো সুন্দর মতো ফিল আপ করে ফেলবেন, তখন যখন সেভ দিবেন, সেভ দেওয়ার পরে ওইখানে আছে না, ওরাই ওই সিস্টেম দিয়ে জেনারেট করে ওদের মতো একটা স্পেসিফিক সিভি বানায় ফেলে। বুঝতে পারছেন? তো এইটা ওয়ান কাইন্ড অফ, আপনি বলবেন যে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা টার্গেটেড সিভি, যে একটা টেইলার্ড একটা সিভি যেটা আপনি কোনো একটা স্পেসিফিক জব অথবা কোম্পানির জন্য বানান আর কি। এখন এইটা এক ধরনের টার্গেটেড সিভি। আবার আরেকটা কি, আপনি যদি এই লাইনটাই পড়েন, a CV tailored to a specific job or company highlighting the skills and experience most relevant to that particular opportunity। এই যে মনে আছে আমি ক্লাসে বলছিলাম আর কি, এই যে আমি ক্লাসে এগুলো পড়ানোর পর আমি বলছিলাম কি, যে আপনারা এখনই কি করবেন, আপনারা যেই যেই পজিশনের জন্য অ্যাপ্লাই করবেন বিএসসি কমপ্লিট করে, ওই পজিশনগুলোর জন্য আপনি আলাদা আলাদা করে আপনার পার্সোনাল স্টেটমেন্ট, অবজেক্টিভ, ওগুলো রেডি করবেন। ধরেন আমি এক্সাম্পল দিছিলাম বিজনেস ব্যাকগ্রাউন্ড দিয়ে, যে একজন ধরেন অ্যাকাউন্টেন্টের জব করবে, তার সে যখন ওই সিভিটা বানাবে, তার এক ধরেন তার অ্যাকাউন্টিং ডিগ্রি আছে, তাহলে সে অ্যাকাউন্টিং ডিগ্রিটা শো করবে, তার অবজেক্টিভটাও অ্যাকাউন্টিং এর হবে। আবার তার ধরেন আরো কিছু অ্যাচিভমেন্ট ছিল, ওই অ্যাকাউন্টিং রিলেটেড অ্যাচিভমেন্ট ছিল, তাহলে সে ওইটাই দিবে, ওইগুলাই সব দিবে, ওই স্কিলস গুলাই হাইলাইট করবে। আবার ধরেন কেউ ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছে, মানে বেসিক্যালি অ্যাকাউন্টিং না, ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা, তখন ধরেন এমন হয়েছে যে সে ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে ঠিক আছে, কিন্তু সে ধরেন কোডিং টোডিং শিখছে, এইচটিএমএল শিখছে, এরকম অনেকগুলো কম্পিটিশনে পার্টিসিপেট করে জিতছে। তারপরে সে এরকম, তার এরকম পার্ট টাইম একটা কোনো এক্সপিরিয়েন্স ছিল, তার ধরেন এরকম পার্ট টাইম কোনো একটা এক্সপিরিয়েন্স ছিল জবের, ঠিক আছে, আহ, এবং সেগুলো এরকম কোডিং রিলেটেড। তো তখন কি হলো, তার ম্যানেজমেন্ট ডিগ্রি থাকা সত্ত্বেও তার যেহেতু স্কিলস গুলা ওই রিলেটেড, এবং সে ওই একটা জবে অ্যাপ্লাই করতে চাচ্ছে, তাই ওই স্পেসিফিক জবের জন্য তার এই স্কিলস গুলা ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই ওর সিভিতে ওই কোডিং রিলেটেড সবকিছু দিবে। কিন্তু এখন এই সেই সেম ব্যক্তি যদি ধরেন এখন একটা ম্যানেজমেন্ট রিলেটেড জবে অ্যাপ্লাই করে, তখন কিন্তু সে আর ওই কোডিং টোডিং গুলো দেখাবে না। তখন সে, তার যদি এরকম ম্যানেজমেন্ট রিলেটেড কোনো স্কিলস থাকে যেগুলো রেলিভেন্ট ওই পার্টিকুলার কোম্পানি বা ওই পার্টিকুলার জবের জন্য, সেগুলো দেখাবে। এটা কি বুঝতে পারছেন? তো এখন আপনার এই যে জিনিসগুলো আমি যেটা বললাম, যে আপনি কিভাবে একটা টার্গেটেড সিভি রেডি করবেন, একটা ক্রিয়েটিভ সিভি রেডি করবেন, এই জিনিসগুলো আপনার বুঝতে হবে। এন্ড দেন আপনি ধরেন কিভাবে একটা জব ইন্টারভিউর জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারেন, কমিউনিকেট, ধরেন আপনার নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনি কিছু একটা শেয়ার করে দিতে পারেন, যে আমি এমনি করে আমার কমিউনিকেশন স্ট্র্যাটেজিটাকে বেটার করবো, যেন আমি আমাকে প্রিপেয়ার করতে পারি ফর আ জব ইন্টারভিউ। তো এখানে ধরেন এই যে টাইপস অফ জব ইন্টারভিউটা পড়বেনই। আর যে ধরেন এই যে এটা যদি পড়েন, যে আপনার এটাই কিন্তু বেসিক্যালি আপনার কমিউনিকেশন স্ট্র্যাটেজি, আপনি কোম্পানিটাকে ভালো করে রিসার্চ করে যাবেন। কি কি আমি কিন্তু ক্লাসে বলছিলাম, কি কি ওই যে আপনাদের ক্লাসে আপনাদের একটা ফ্রেন্ড, সে কিন্তু এরকম ইন্টারভিউ ফেস করলো ওই যে জব ফেয়ারে, উনি কিন্তু শেয়ার করছেন যে কিভাবে উনি, ওদিন কিন্তু সবাইকে আমি জিজ্ঞাসা করছিলাম, তারপরে ওই যে মঞ্জুরও শেয়ার করছিলেন যে উনি কিভাবে একটা ইন্টারভিউ ফেস করছিলেন, এন্ড দেন
উনি কিভাবে প্রিপারেশন নিছিলেন। তো বেসিক্যালি আপনি এই জিনিসগুলাই মানে তখন লিখবেন যে এই কমিউনিকেশন স্ট্র্যাটেজি টু টু বিল্ড ইমপ্রেশন অন আ জব ইন্টারভিউ, বা কমিউনিকেশন স্ট্র্যাটেজি ইউজ করে আমি ভালো করবো আর কি ইন্টারভিউতে, এরকম টাইপের আপনাদের কিছু প্রিপারেশন। তো এই এইগুলাই বেসিক্যালি আপনাদের এই চ্যাপ্টারে আর কি, এগুলা বাদে আর কিছুই নাই। এটা তো খুব একটা ইজি চ্যাপ্টার বেসিক্যালি। তো এই দ্যাটস অল, আর কিছু নাই। এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা করতে পারেন। সবাই কি আছেন নাকি চলে গেছেন? আপনি আছেন সেটা জানি, কিন্তু বাকি? জি ম্যাম আসছি। আচ্ছা, গুড। ম্যাম তাহলে আমাদের কি প্রিভিয়াস সেমিস্টারের কোনো কোশ্চেন দেওয়া যাবে, মানে ফাইনালের প্রিভিয়াস সেমিস্টারের কোনো কোশ্চেন দেওয়া যাবে? প্রিভিয়াসটা যে আসলে আমার কাছেই নাই, আমি খুঁজছিলাম, ভাবছিলাম যে আপনাদেরকে দিব, কিন্তু আমি খুঁজে পাই নাই। এইটা হলো গিয়ে কথা। দেখি আমি যদি ম্যানেজ করতে পারি, ঠিক আছে, আমি খুঁজবো নে সময় পাইলে। আপনারা একটু খুঁজে দেখেন, আপনাদের তো আসলে আপনাদের কাছে থাকাটা উচিত। যারা দেখেন ম্যানেজ করতে পারেন নাকি, তাহলে আপনাদের গ্রুপে শেয়ার করে দেন। আমি পাই নাই অ্যাকচুয়ালি, পাইলে দিতাম। ম্যাম, প্রেজেন্টেশনের ব্যাপারে কিছু জানার ছিল। হ্যাঁ বলেন। রেকর্ডেড ভিডিওটা কোথায় সাবমিট করব? আচ্ছা, আপনারা আপাতত এটা একটা ড্রাইভে আপলোড করেন, ঠিক আছে, যে কোনো একজনের ড্রাইভে। আর আমি বিএলসি দেখি সেট আপ করি নাই এখনো, আজকেও পারবো নাকি আমি শিওর না, বাট আল ট্রাই। যদি বিএলসি করে ফেলি তাহলে আমি হলো গিয়ে বিএলসি দিয়ে দিলে তখন বিএলসি তে করে ফেললেন। অ্যাসাইনমেন্টটা সেম, শুনেন, যখন আমি বলি কালেক্ট, রেদওয়ানকে দেন, উনি কালেক্ট করুক। হ্যাঁ, রেদওয়ান আপনি একটা কাজ করেন, ড্রাইভেই সবচেয়ে বেটার হয়। আমি এখনো বিএলসি এক্সপ্লোর করি না, তো আমি জানি না। না না, আসলে সমস্যা নেই। তো আমি অ্যাকচুয়ালি জানি না যে, হ্যাঁ, যেটা করবেন ধরেন মেইন ফোল্ডারটার নাম হলো 37C, আর আপনাদের কোর্স কোড দিবেন। আর ভিতরে হলো গিয়ে গ্রুপ 1 2 3 4 এভাবে থাকবে। তো গ্রুপ 1-এ আপনারা অ্যাসাইনমেন্ট, আপনাদের অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশনের ফাইল এন্ড দ্য ভিডিও, ওইগুলোকে আপলোড করে দিবেন। ম্যাম এটা কি সবাই আপলোড করব গ্রুপ মেম্বার নাকি একজন আপলোড করলেই হবে? না না, এইটা কি যে কোয়েশ্চেন করেন আপনারা, আমি বুঝি না। গ্রুপ অ্যাসাইনমেন্ট দিছি, এটা গ্রুপ প্রেজেন্টেশন করতেছেন আপনারা, একটা ভিডিও করতেছেন, তাহলে একটাই জমা দিবেন। 5 জনে মিলে সেম জিনিস কি 5 বার জমা দিবেন কেন? আচ্ছা ম্যাম, ঠিক আছে। ওকে। ম্যাম, হার্ড কপি যে অপশনটা ছিল এটা তাহলে আর লাগবে না? হার্ড কপিটা হলো গিয়ে এটার একটা অপশন ছিল, এখন আপনাদের এক্সাম যেদিন আছে ওই দিন আমি ভাবছিলাম নিব, বুঝছেন। এখন আর হার্ড কপি আমার মতে আমি আমি নিজেই কালেক্ট করতে পারবো না, বুঝছেন। আর ওই দিন আমার এক্সাম ডিউটি থাকবে, তো আপনারা দেখা যাবে আমারে খুঁজে পাবেন না, আবার আমি এগুলা নিয়ে দৌড়াদৌড়িতে থাকবো। তো হার্ড কপি স্কিপ করেন, কিন্তু ওই ইয়াটা মেক শিওর করেন, অ্যাসাইনমেন্টের যে কপিটা আর কি, সফট সফট কপি। কপিটা, হ্যাঁ ওইটা আপলোড করেন, কারণ ওইটা ওইটা আমার লাগবে কিন্তু। ওইটা ওকে না ম্যাম। থাকলে মার্কিংও করতে পারবো না, আবার আরো কাজ আছে এগুলোর। ঠিক আছে। আচ্ছা, এখন আর কোয়েশ্চেন থাকলে বলেন। নাই? ওকে, ঠিক আছে, তাইলে আমি সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি, বুঝছেন। তো তো অ্যাটেন্ডেন্স এখানে নিচ্ছি না, তাহলে ক্লাস এখানেই শেষ করি। আপনাদের পরীক্ষা আমার সাবজেক্টটা কবে একটু বলেন তো? 18 তারিখে? জি ম্যাম, ওকে, আর আরেকটা এক্সাম কবে আপনাদের তাহলে? 21 তারিখে। ও আচ্ছা, তাহলে তো ভালোই হয়েছে, আমারটা আগে পড়তেছে আর কি, 18 তারিখ এন্ড দেন 21 তারিখ। ওকে, ঠিক আছে, তাহলে ভালো ম্যাম, করে একটা পড়াশোনা কোশ্চেন করুন। ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। অ্যাসাইনমেন্ট নিয়ে যদি গাইডলাইনটা আরেকবার দিতেন তাহলে ভালো হতো ম্যাম। ও, রেকর্ড আছে ওটার? আমি নিজেই ভুলে গেছি। তাহলে হ্যাঁ, রেকর্ড দেখে নিয়েন। আর ওই যে ফাইলটা তো আপলোড করা আছে না, গাইডলাইনের ফাইলটা?
ক্লাস ম্যাটেরিয়ালে দাঁড়ান আমি তাও একটু চেক দিচ্ছি as far as I গুগল know, ক্লাসরুমে আছে। হ্যাঁ হ্যাঁ থাকার কথা তাহলে।